আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। আমরা মেডিকোতে ভর্তি হওয়া সমস্ত স্টুডেন্টদেরকে টেক্সট করেছি লাইভের লিঙ্ক দিয়ে। আমরা সবাই জয়েন করার জন্য একটু সময় নিচ্ছিলাম। আশা করি যারা যারা আজকের ক্লাসে অংশ নিতে চাও তারা ইতিমধ্যেই সবাই আমাদের সাথে ক্লাসে জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম নুসরাত, মুমতাহিনা, মার্জিয়া, ওয়ালাইকুম আসসালাম, বিন্তু, রাফিদ, সুচি। থ্যাংক ইউ রাফিদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আজকের সবাই ইতিমধ্যে জয়েন করে ফেলেছে যারা যারা আজকের ক্লাসটি করতে চায়। আমাদের মেডিকোর পক্ষ থেকে প্রতি বছর ভার্সিটির প্রিপারেশনের জন্য, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষা এবং গুচ্ছ প্রযুক্তি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, যেটাকে আমরা সংক্ষেপে জিএসটি বলি, এই চারটি ভর্তি পরীক্ষাকে টার্গেট করে প্রত্যেক বছরই মেডিকোতে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা কোর্সের আয়োজন করে থাকি, যেটাকে আমরা সংক্ষেপে বলি ভিপিসি, ভার্সিটি প্রিপারেশন কোর্স। আজকে এই কোর্সের প্রথম ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে অনলাইনে। তোমরা ইতিমধ্যে মেডিকোর পেজে একটা ক্লাস রুটিন পেয়ে গিয়েছো, যার প্রথম ক্লাসটা হচ্ছে আজকে রাত 8টায় শুরু হয়েছে এবং দ্বিতীয় ক্লাসটি হবে পরশু দিন মানে 22 তারিখ রাত 8টায় এবং তৃতীয় ক্লাসটি হবে 24 তারিখ রাত 8টায়। এই তিনটা ক্লাস আমরা সবার জন্য ওপেন রেখেছি, সবার জন্য উন্মুক্ত রেখেছি। আসো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমাদের কমপ্লেক্স নাম্বারের জন্য তোমার কিছু স্পেসিফিক টাইপ থেকে অনেক বেশি প্রশ্ন হয়। আমরা এইরকমই একটা টাইপ দিয়ে শুরু করবো আজকের পড়া, আই এবং ওমেগা সংক্রান্ত ম্যাথ। তো আই এর ব্যাপারটা কি, আসো আমরা একটু আই নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা সবাই জানি যে আই সমান সমান হচ্ছে √(-1), তাই না? এখন এই আই এর ওপর যদি আমরা পাওয়ার 1 দেই, i⁻1কে আমরা সংক্ষেপে আই বলতে পারি, তাই না? এখন যদি আমরা আই এর পাওয়ার স্কোয়ার দিই, আই স্কোয়ার, তার মানে √(-1) এর মাথায় স্কোয়ার, তাহলে এটা কিন্তু -1 হয়ে যাবে, তাই তো? আমরা যদি এটাকে আই কিউব দিই, আই কিউব মানে কত? আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, তো আই স্কোয়ার মানে তো -1, তার মানে আই কিউব সমান সমান হবে -i এবং i⁴ সমান সমান হবে 1, তাই না বলো? এতটুকু কিন্তু আমরা কলেজে শিখেছি যে i⁴ মানে আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই কিউব মানে -i, i⁴ মানে 1। এখন যেহেতু i⁴ এসে এই ভ্যালুটা 1 হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে i⁵ আমি যখন যাব, এইটাকে আমি চাইলে লিখতে পারবো i⁴ ইন্টু আই। যেহেতু i⁴ মানে 1, তার মানে i⁵ এর ভ্যালুটা কিন্তু আসলে আই। দেখো i⁴ এর যে ভ্যালুটা সেটা কিন্তু i⁵ এ রিপিট হয়েছে, তাই না বলো? আবার একইভাবে যদি আমি i⁶ করি, এটা কিন্তু আমি লিখতে পারবো i⁴ ইন্টু আই স্কোয়ার, তাই তো? তার মানে এটার মানে যা -1 মানে তাই, i⁴ তো 1, আই স্কোয়ার মানে -1, তার মানে i⁶ মানে হচ্ছে -1। তুমি দেখতেই পাচ্ছ এই ভ্যালুটা i⁶ এর সাথে মিলে। তো এটা থেকে আমরা ইজিলি বলতে পারি i⁷ এর মান একবারে বলে দেই যে -i হবে, আবার i⁸ এর মান একবারে বলে দিতে পারি যেটার মান 1 হবে। তার মানে দেখো আমি বুঝতেছি আই এর পাওয়ার 4 এর পর থেকে দেখো আবার রিপিট হয়েছে, কত পর্যন্ত? 8 পর্যন্ত রিপিট হয়েছে। এখন তুমি দেখো যদি আমি এইটাকে আবার আলাদা করে চিন্তা করি, এটা থাকুক এখানে, আমি যদি আবার i⁹ যাই, i⁻10 যাই, i⁻11 যাই, i⁻12 যাই, এগুলাও কিন্তু আসলে রিপিটই হবে, তাই না বলো? তো এইখান থেকে আমরা একটা সুন্দর একটা ধারণা বের করতে পারি। দেখো এই যে i⁻11, এইটাকে আমি i⁻3 লিখতে পারি, কেন? কারণ এটা 2 বার 4 পার হয়ে দেন এখানে আসছে, 2 বার 4 পার হয়ে। কিভাবে?
প্রথমে আই টু দি পাওয়ার 3 ছিল, তারপরে তার সাথে একটা পাওয়ার যোগ হয়েছে 4, তারপরে তার সাথে আরেকটা পাওয়ার যোগ হয়েছে 4, 4 4 করে পাওয়ার যোগ করা যায়, এখানে কোনো সমস্যা নাই, কারণ আই টু দি পাওয়ার 4 মানে 1। তাহলে আমি এটাকে একটু এইভাবে লিখতে পারি যে আই টু দি পাওয়ার, যেহেতু দুইটা 4, আমি লিখতে পারি 2 × 4 + 3। এই যে 11 ছিল যেটা, এটাকে আমি লিখতে পারি 2 × 4 + 3। তার মানে আমি যদি এটাকে একটু এখানে আবার লিখি, আই টু দি পাওয়ার 11কে লেখা যাবে আই টু দি পাওয়ার 2 × 4 + 3 সমান আই টু দি পাওয়ার 3। এইভাবে কিন্তু আমরা যেটা লিখতে পারি। তো এই জিনিসটাকে আসলে আমরা একটা ফর্মুলা বানাই ফেলি। ফর্মুলাটা কি? আই এর যেই কোনো বড় পাওয়ার যদি থাকে, বড় পাওয়ার ধরো 11, ধরো 25, ধরো 32, এরকম যদি থাকে, এই পাওয়ারটাকে আমরা 4-এর নামতায় পড়বো। দেখো এখানে কিন্তু দেখো 11কে কিন্তু আমি আসলে 4-এর নামতায় ভাঙছি না, 4 × 2 = 8, ভাগশেষ কত থাকে? 3। দেখো এই ভাগশেষটাই কিন্তু আমার উত্তরে চলে আসছে। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা যদি একটু বড় সংখ্যার জন্য অ্যাপ্লাই করি, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে বাবা বলো তো আই টু দি পাওয়ার 41 মানে কত? কেউ কি বলতে পারবা আই টু দি পাওয়ার 41 মানে কত? বলতে পারবা? 41 অনেক বড় একটা পাওয়ার, তাই না? বলো। আমি কি করব, আমি এইটাকে 4-এর নামতায় নিব। 4-এর নামতায় নিলে কি হবে? 4 × 10 = 40 + 1। আমার কতবার গেছে নামতায় সেটা কিন্তু জরুরি না, জরুরি কি? ভাগশেষটা জরুরি। তাহলে এটা মানে যা আই টু দি পাওয়ার 1 মানে তাই, ঠিক না? তাহলে তোমরা একটা কাজ করো, আমরা যেই কাজটা করতে পারি, এখানে আমরা একটা ফর্মুলা লিখে ফেলতে পারি। ফর্মুলাটা কি? আই এর যেই কোনো পাওয়ারকে আমি চাইলে আই টু দি পাওয়ার ভাগশেষ আকারে লিখতে পারি, যেখানে আমি ভাগটা করব 4 দিয়ে। আবার ভাইয়া বলি, কি বলছি? আই এর যেই কোনো পাওয়ারকে আমি লিখতে পারি আই টু দি পাওয়ার ভাগশেষ, যেখানে আমি ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে ভাগ করব, তাই না? এটা একটু তোমরা খাতায় তুলে ফেলো, এটা তোমরা একটু খাতায় তুলে ফেলো। চমৎকার, অনেক অ্যান্সার আসতেছে, খুব সুন্দর। আচ্ছা, আমি তোমাদের কিন্তু কমেন্টগুলো আবার একটু মোবাইল ফোনে দেখতেছি, কেমন? কমেন্টগুলো ফোনে দেখতেছি, উত্তরগুলো কিন্তু কমেন্টে বলে দিও। আচ্ছা, তাহলে আমরা আসলে এখন একটু বড় সংখ্যা নিয়ে চেষ্টা করি। দেখো আমি তোমাকে যদি বলি আই টু দি পাওয়ার 62 মানে কত বলো তো? অবশ্যই আমরা কি করব? 4-এর নামতায় পড়বো। 4 × 15 = 60, ভাগশেষ কত থাকে? 2। তাহলে এটার মানে আই স্কোয়ার মানে কত? -1। এখন চ্যালেঞ্জ ভাইয়া এইটা না, চ্যালেঞ্জ হচ্ছে আরো বড় সংখ্যা নিয়ে কাজ করা। ধরো আমরা যদি একটা বড় সংখ্যা নিয়ে চিন্তা করি, মনে করো আমরা চিন্তা করলাম যে বাবা আই টু দি পাওয়ার 62, এটার মানে তো আই স্কোয়ার না, এটার মানে হচ্ছে -1, এটা তো আমরা জানি। এখন আমাদের যদি কেউ বলে যে বাবা আই টু দি পাওয়ার 162 মানে কত? আই টু দি পাওয়ার 162 মানে কত? এটাকে আমরা এইভাবে চিন্তা করব। তুমি দেখো 162-র প্রথমে কিন্তু একটা 100 আছে, তারপরে কিন্তু একটা 62 আছে। তো আমরা তো আই এর পাওয়ার ছোট করার জন্য 4 দিয়ে ভাগ করি। তো তুমি দেখো 100কে কিন্তু 4 দিয়ে ভাগ যায়, 4 × 25 = 100। তার মানে 162-র মধ্যে যে প্রথম 100 যে আছে, এটাকে তোমার আর ভাগ করার দরকার নাই, তুমি আসলে ভাগ করবা শেষের 62কে। মানে আই টু দি পাওয়ার 162 মানে যা, এটাকে কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারবো, আই টু দি পাওয়ার 100 × আই টু দি পাওয়ার 62 লেখা যাবে না বলো? তো 100 তো আমার প্রথমেই তো 4 দিয়ে ভাগ চলে যাবে, এই 100 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 0। আই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে এতটুকু কিন্তু আগেই চলে যাচ্ছে বাদ। তা আমার কাজ হবে শুধু আই টু দি পাওয়ার 62কে নিয়ে। তাহলে আমি একটা কথা বলতে পারি যে যদি এমন হয় যে আমার যে পাওয়ারটা যেটাকে আমি ভাগ করব, এটা অনেক বড় একটা সংখ্যা, 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট, তাহলে আমি কি করব? আমি শুধু লাস্টের 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ দিব। প্রথম ডিজিটটা আমার দেখার দরকার নাই, শুধু লাস্টের 2 ডিজিটকে আমি 4 দিয়ে ভাগ দিব। যেমন দেখো আমি যদি বলি যে না 162 না, এটা 1162। তুমি চিন্তা করো 1162-র মধ্যে কিন্তু প্রথমে একটা 1100 আছে। 1100 মানে কি? 11টা 100, তো 100কে তো 4 দিয়ে ভাগ যায়, তার মানে 1100কেও 4 দিয়ে ভাগ যাবে। তো এই 1100 নিয়ে আমার চিন্তা করার দরকারই নাই। আমি চিন্তা করব কি নিয়ে? আমি চিন্তা করব 62 নিয়ে, কেমন? তার মানে এইটা মানে যা আই টু দি পাওয়ার 62 মানে তাই। তার মানে আমি যদি ভাইয়া তোমাকে বলি যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1,47,570 বর্গ কিলোমিটার, তো আমি আই এর পাওয়ার দিয়ে দিলাম এটা 1,47,570 বর্গ কিলোমিটার, বললাম এটাকে ছোট করো। তুমি শুধু লাস্টের 2 ডিজিট চিন্তা করবা, কারণ বাকি ডিজিট অলরেডি ভাগ চলে গেছে। এটা মানে যা আই টু দি পাওয়ার 70 মানে তাই।
তো 70কে ভাগ দিলে হয়ে যাবে। সবাইকে এটা বুঝতে পারছো? এটা সবাই বুঝতে পারলে একটু কমেন্টে লিখে জানাবে যে বুঝতে পেরেছো। তো আমরা আয়ের বেসিকটা আমরা বুঝতে পারছি, আয়ের বেসিক নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। তো এইখানে ভাইয়া তোমাকে আরেকটা জিনিস একটু বলতে চাই। তুমি দেখো, আমি যখন তোমাকে আয়ের পাওয়ারগুলা লিখে দিছিলাম, তুমি দেখো i⁻1 মানে আই ছিল, i² মানে -1 ছিল, i⁻3 মানে -i ছিল, i⁻4 মানে 1 ছিল। ভালো করে খেয়াল করো তো, এই যে সিরিজটা ভাইয়া পাইছি, এই সিরিজটার যোগফল কিন্তু শূন্য। তুমি দেখো এই যে i, এই যে -i যোগ করলে শূন্য, এই যে -1, এই যে 1 যোগ করলে শূন্য, তাই না? তাহলে আয়ের পরপর 4টা পদের যোগফল কিন্তু শূন্য। তাহলে বুঝতেই পারতেছো, এরপরে যে ভাইয়া i⁵ লিখছিলাম, 6 লিখছিলাম, 7 লিখছিলাম, 8 লিখছিলাম, এগুলা কি রিপিট হয়েছিল না? আগেরটার মতো হয়েছিল। তাহলে এগুলার যোগফল কত হবে? শূন্যই হবে। তার মানে আয়ের প্রত্যেক 4টা করে পাওয়ারের যোগফল শূন্য, সবসময় সবসময় শূন্য। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাইলে কি আয়ের পাওয়ার 1 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত যাবে, তাইলেই শুধু শূন্য? অথবা 5 থেকে শুরু হয়ে 8 পর্যন্ত যাবে, তাইলেই শুধুমাত্র শূন্য? না, তুমি পরপর যেই কোনো 4টা পদ নিলেই হবে। তোমাকে একটু আমি খেয়াল করে দেখাই, দাঁড়াও। দেখো, মনে করো i⁵ মানে আই, একটু আগে আমি লিখছিলাম। i⁵ মানে -1 লিখছিলাম, কিন্তু i⁵ মানে হচ্ছে -i, i⁵ মানে 1। তুমি মনে করো 1 থেকে শুরু না করে তুমি বললা যে ভাইয়া আমি 4 থেকে শুরু করব, i⁴, i⁵, i⁵6 এবং i⁵7, এই 4টার যোগফল আমি নিব। 1 থেকে কিন্তু শুরু করি নাই, মাঝখান দিয়ে ঠাস করে এক জায়গা থেকে শুরু করছি, আমি এরপরে 4টা নিছি। এই 4টার যোগফল কিন্তু শূন্য। তুমি মিলাই দেখো, i⁴ এর মান 1, এইবার 5, 6 7 সাথে যোগ করে দেখো, অ্যান্সার কিন্তু 0ই হবে। কেমন? এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা তো সিরিজ নিয়ে কথা বলতেছি, আপনি তো একটা একটা করে বাড়াচ্ছেন, আমি যদি দুইটা করে বাড়াই, মানে কি? মনে করো তুমি বলতে চাচ্ছ যে ভাই আমি যদি i⁵1, তারপরে i⁵3, i⁵5, i⁵7 এইভাবে যদি 4টা নেই, এখনো যোগফল শূন্য। মিলাই দেখো, তুমি এটা যোগ করে দেখবা, শূন্যই হবে। আবার দুইটা করে কেন? তুমি যদি তিনটা করে নাও, মনে করো তুমি নিলা i⁻1, i⁻4, i⁻7, i⁻10, এইটার যোগফল কিন্তু শূন্য। তুমি দেখো, এটা হচ্ছে i, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -i এবং এটা হচ্ছে -1। এটা ক্যালকুলেশন করে দেখবা। তাহলে আমরা এখান থেকে একটা জায়গায় পৌঁছাইতে পারি, আমরা বলতে পারি যে আয়ের যেই কোনো সিরিজের পরপর 4টা পদের যোগফল শূন্য। সেটা তাদের মধ্যে গ্যাপ 1 করে হোক, 2 করে হোক, 3 করে হোক, 4 করে হোক, শূন্যই হবে। আর কথা হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসলে প্রশ্ন কেমন আসে, চলো আমরা একটু অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলা একটু দেখে আসি, তাহলে আমাদের বিদ্যাটা একটু ঝালাই করা হয়ে যাবে। আসো আমরা একটু এই টাইপের একটু প্রশ্ন দেখি। এই যে দেখো, এটা একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, তুমি ভালো করে খেয়াল করো তো। এইখানে পদের সংখ্যা গুনতে পারাটা কিন্তু জরুরি, পদের সংখ্যা গুনতে পারাটা। বুঝতেই পারতেছো যে এখানে কিন্তু তোমার সিরিজটা কিন্তু এখান থেকে কিন্তু শুরু হয় নাই, সিরিজ শুরু হয়েছে কিন্তু এখান থেকে, দেখছো i⁻1 থেকে শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত। ভেবেচিন্তে বলো তো, প্রথমটার পাওয়ার কিন্তু i⁻1, তাহলে এটা কিন্তু 1 নাম্বার পদ। মানে যদি এই প্রথম 1কে যদি বাদ দাও, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত 12টা পদ না? দেখেই বোঝা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা পদ না বলো? তাহলে আমি লিখতেই পারি, দেখো তো 12টা পদ মানে কি? 12টা পদ মানে 4টা করে 3 বার আসছে, তাই না বলো? 12টা পদ মানে 4টা করে 3 বার আসছে, মানে হচ্ছে আমার 3 বার শূন্য আসবে, মানে যোগফল কি হবে? আলটিমেটলি শূন্যই হবে। তো আমার অ্যান্সার কত হবে? প্রথমটা উত্তর হচ্ছে 1, অ্যান্সার কত? 1। তো এখানে কিন্তু একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে যে ভাইয়া আপনি তো দেখেই বুঝে ফেললেন যে এখানে পদ 12টা, কারণ 1 থেকে শুরু হয়েছে, তাই না? 1 থেকে 12 পর্যন্ত গেছে। পরীক্ষা যদি এরকম আসে যেখানে আমি পদ দেখে বুঝবো না, ফর এক্সাম্পল আমাদের অ্যাডমিশন টেস্ট একটা প্রশ্ন ছিল এই রকম যে i⁻3, i⁻4 ... i⁻51, এটার উত্তর কত? এটা প্রশ্ন ছিল পরীক্ষায়। উত্তর হচ্ছে i, এটার অ্যান্সার হচ্ছে i। এখন এইখানে দেখো i এর পাওয়ার কিন্তু 1 থেকে শুরু হয় নাই, 3 থেকে শুরু হয়েছে। তো আমি মনে হচ্ছে কষ্ট হচ্ছে একটু যে কয়টা পদ আছে গুনতে পারতেছি না। পদ কয়টা গুনতে পারাটা তো জরুরি, কারণ 4টা করে অ্যান্সার তো 0, তাই না? কিভাবে করব? ছোটবেলার নিয়মে, ছোটবেলায় করছিলাম, মনে আছে যে পদ সংখ্যা সমান সমান, পদ সংখ্যা সমান সমান কি?
শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। মনে আছে এটা? স্কুলে থাকতে শিখছিলাম আমরা। পদ সংখ্যা সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর প্লাস 1। এখানে আমার শেষ পদ কত? 51। প্রথম পদ কত? 3। অন্তর কত? অন্তর বিয়োগফল কত? 1 করে না? 1 করে বাড়ছে প্লাস 1। এটা সূত্রের 1 লাস্টেরটা। তো আমার এটা আসে 49টা পদ। কয়টা পদ আসছে? 49টা পদ আসছে। বলো তো 49টা পদ মানে আসলে কয়টা পদ? 49কে 4-এর নাম তাই নাও। এইটা 4টা 4টা করে 12 বার আসবে, মানে ওগুলোর যোগফল 0 হবে। শুধু একটা পদ রয়ে যাবে, একটা পদ রয়ে যাবে, একটা পদ। তার মানে কোনটা? i টু দি পাওয়ার 51 রয়ে যাবে। তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে i টু দি পাওয়ার 51। তা কাজ করি আমরা, আসো i টু দি পাওয়ার 51কে আমরা একটু ছোট করে ফেলি। i টু দি পাওয়ার 51, এটা তো অ্যান্সার। অ্যান্সারে তো আর i টু দি পাওয়ার 51 থাকবে না, রাইট? ছোট করা থাকবে। তো 4 দিয়ে ভাগ করলে বুঝতেই পারতেছি ভাগশেষ 3 আসে, তাহলে অ্যান্সার হচ্ছে i টু দি পাওয়ার 3। মানে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে -i। সরি, এটার অ্যান্সার হচ্ছে -i। এখন এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে তুমি দেখো প্রথম থেকে আমি যদি 4টা 4টা করে পদ নিই, মানে টোটাল যদি এরকম 12টা সেট হয়, তাহলে লাস্টে i টু দি পাওয়ার 51 বেঁচে থাকে। তাহলে উত্তর হচ্ছে i টু দি পাওয়ার 51। আচ্ছা, আমি যদি পদগুলা প্রথম থেকে না নিয়ে শেষ থেকে যদি নিতাম, উল্টা করে নেই, যদি মনে করো আমি i টু দি পাওয়ার 51 থেকে শুরু করছি, i টু দি পাওয়ার 51, i টু দি পাওয়ার 50, i টু দি পাওয়ার 49, এইভাবে যদি যাই, তাইলেও তো 4টা 4টা করে পদ আসবে না, বলো? তাহলে আমার তখন বাকি থাকবে কোনটা? লাস্টে গিয়ে i টু দি পাওয়ার 3 বাকি থাকবে। তাহলে আমার অ্যান্সার কিন্তু আমি আলটিমেটলি বলে দিতে পারি, অ্যান্সার হচ্ছে i টু দি পাওয়ার 3। আমার i টু দি পাওয়ার 51 কিন্তু অ্যান্সার হিসেবে নিলে এটাকে আমার ক্যালকুলেট করতে হয়, i টু দি পাওয়ার 3 তে আসতে হয়। কিন্তু আমি যদি শেষ থেকে গুনি, তাহলে আমার অ্যান্সার কিন্তু ওই যে একটা পদ তো না, আইদার সেটা শেষের পদ অথবা এটা প্রথম পদ। তাহলে আমার অ্যান্সার কত? i টু দি পাওয়ার 3। অ্যান্সার হচ্ছে -i। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। রেড কালারটা বুঝতে কষ্ট হচ্ছে? আমি কি তাইলে একটু দেখো তো এখানে কে বলছে, এটা বলছে হচ্ছে আশরাফি বলছে। দেখো তো আমি একটু যদি ইয়েলো কালারটা ব্যবহার করি, তাহলে তুমি বুঝতে পারো কিনা। এটাতে আমরা পারি, তাই না? এটা আমাদের হইছে। আমরা একটু আরেকটা সিরিজে যাই। দেখো তো এই 4 নাম্বারটা, এর একটা আমরা করতে চাই। এখন আমরা ইয়েলো কালারটা ব্যবহার করব। বলো, ভেবে চিন্তে বলো, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সারটা কত হবে বলো? হ্যাঁ, তামিম একটু খেয়াল করো, আমরা সেম কোয়েশ্চেনটাই আবার দেখতেছি, কিন্তু একটু ভিন্নভাবে। দেখো তো, বুঝতেই পারতেছো এই 1 থেকে কিন্তু সিরিজ শুরু হয় নাই। শুরু হয়েছে কোত্থেকে? এই i থেকে সিরিজ শুরু হয়েছে, রাইট? i টু দি পাওয়ার 1, i স্কোয়ার, i কিউব, এগুলো যোগ করলে কিন্তু অ্যান্সার আসলে -1 আসে। তো -1 + 1 কাটাকাটি করে 0 হয়ে যায়, এমনিই বোঝা যায়। এটা তুমি দুইভাবে চিন্তা করতে পারো। দেখো, এটা তুমি দুইভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, অথবা তুমি বুদ্ধি করে একটা কাজ করতে পারো। এই প্রথমে যে 1টা ছিল, এইটাকে তুমি চাইলে i টু দি পাওয়ার 4 এ কনভার্ট করতে পারো। দেখো সিরিজ কিন্তু চলে আসে, এটার অ্যান্সার কিন্তু 0, কারণ 4টা পর পর 0। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি এই i স্কোয়ার, এই i কিউব রেখে দিলা, তুমি এই 1কে কি করলা? i টু দি পাওয়ার 0 তে কনভার্ট করলা। তাহলে আমার কি হলো? দেখো, শুরুতে আমার i টু দি পাওয়ার 0 আছে, i টু দি পাওয়ার 0 আছে, তারপরে কিন্তু আমার i টু দি পাওয়ার 1, i স্কোয়ার, i কিউব এগুলো আছে। তাহলে অ্যান্সার আবার কিন্তু 0, কারণ পরপর 4টা পদের যোগফল, তাই না? বলো। এরপর আমরা এই ধরনের আরেকটা ম্যাথ দেখবো যে এগুলা আর কি আসছে অ্যাডমিশন টেস্টে। এই ধরনের আমরা আরেকটা ম্যাথ দেখে আসি একটু। এই যে এই ম্যাথটা দেখে, এটা কে পারে? কেউ যদি এটা নিজে নিজে আগেই বের করে ফেলতে পারো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা উত্তরটা। দেখো তো, এটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, দেখছো? কয়টা পদ দেখে কিন্তু বোঝা যাচ্ছে, কয়টা পদ? 39টা পদ। তাহলে 39টা পদকে আমি কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি 4 নং 36 প্লাস 3 লিখতে পারি না? তার মানে কি, আমার 4টা 4টা করে 9 বার আসবে, আর 3টা পদ আমার বেঁচে যাবে। এখন তুমি চিন্তা করো, তুমি কিন্তু এখন শেষ থেকেও 3টা লিখতে পারো, অথবা তুমি প্রথম থেকেও 3টাকে চয়েস করতে পারো। আবার বলি, তোমার এখানে মোট 39টা পদ দেখেই বোঝা যাচ্ছে, i টু দি পাওয়ার 1 থেকে i টু দি পাওয়ার 39 পর্যন্ত। প্রথম 1কে বাদ দিয়ে দাও, এটা বাদ,
হ্যাঁ, তাহলে প্রথম আই টু দি পাওয়ার 1 থেকে আই টু দি পাওয়ার 39 পর্যন্ত 39টা পদ, 39টা পদকে আমি লিখতে পারি 4 × 9 + 3। তার মানে আমার আইদার শেষের 3টা পদ উত্তর অথবা প্রথম 3টা পদ হচ্ছে উত্তর। বুঝতেই পারতেছো শেষের 3টা পদ তো আমার ভেজাল যোগ করতে গেলে প্রথম 3টা পদ যোগ করাটা ইজিয়ার। তার মানে আমার অ্যান্সার হচ্ছে শুরুতে 1 থাকবেই, তারপরে আই থাকবেই, তারপরে আই স্কোয়ার থাকবে, তারপরে আই কিউব থাকবে, বাদ বাকিগুলো শূন্য হয়ে যাবে। দেখো এটার অ্যান্সারটা কিন্তু 0, আগের পাতাতেই করে আসছিলাম। এই 1কে আমি লিখতে পারবো না আই টু দি পাওয়ার 0 আকারে, তাহলে আমার পরপর 4টা পদ হয়ে গেছে, অ্যান্সার 0। কেমন সুন্দর। হ্যাঁ, তামিম এবার পারছে, চমৎকার। মালিহার হইছে, সোমনুরের হইছে, সামিরার হইছে, নাফিসার হইছে, আসমিন জাহান হইছে, খুবই দারুণ, সুন্দর। তার মানে আমাদের এই টাইপের সিরিজ টাইপের প্রশ্নগুলো আমাদের ডান। কেমন, আমরা এখন একটু সিরিজের বাইরে আয়ের কিছু অঙ্ক আছে সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। ও ভালো কথা, এই মাঝখানে এটা একটু বলে ফেলো তো, এটা বলে ফেলো তো চট করে। এই যে আয়ের একটা বড় পাওয়ার দেখো 1234, আমরা এত বড় পাওয়ারকে আমরা পাত্তাই দিব না, আমরা বলবো এইটা মানে যা আই টু দি পাওয়ার 34 মানে তাই, মানে আই স্কোয়ার মানে -1। ডান, ঠিক আছে না? তাহলে আমাদের এটা কমপ্লিট। আচ্ছা, এইখানে ভাই আর একটা জিনিস তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে তো আমরা এইভাবে করতেছি, পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে আমরা কিভাবে করব? মনে করো পাওয়ার যদি নেগেটিভ হয়, এই ধরনের প্রশ্ন কোথায় আসে আমি তোমাকে বলি, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই ধরনের প্রশ্ন আসছিল যে পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব। একটা নমুনা আমরা দেখি, দাঁড়াও এক্ষুনি দেখব। এই যে দেখো ভাইয়াপুরা 7 নাম্বার যে কোয়েশ্চেনটা দেখো, 1/i⁻51 এইটার মান কত হবে, এটা আমরা কিভাবে করতে পারি। তো যখন তোমার এইরকম 1/something থাকবে, তোমার প্রথম কাজ হচ্ছে নিচেরটাকে আগে ছোট করে ফেলো, নিচেরটাকে ছোট করো, উপরেরটা নিয়ে চিন্তা করো না। i⁻51 এই 51কে আমি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে 3, 4 × 12 = 48 + 3, তাই না? তাহলে এটা মানে যা আই কিউব মানে তাই। এইখানে হচ্ছে ট্রিক্সটা, তুমি এই আই কিউবের মান আর -i লিখবা না, খেয়াল করো, তুমি এই আই কিউবের মান -i লিখবা না। তুমি যখন এরকম উল্টা থাকবে, ভগ্নাংশ থাকবে, তখন তুমি i⁻51 এটাকে তুমি আগে 4-এর নামটায় নিবা, নিয়ে ভাগশেষটা লিখবা, এইভাবে রেখে দিবা। এইবার ট্রিক্সটা হচ্ছে উপরে যে 1টা আছে এই 1কে কি আমি লিখতে পারবো না i⁻4? পারবো কি না? এই 1কে তুমি i⁻4 লেখো, লিখলে কাটাকাটি চলে গিয়ে আই নিচ থেকে নাই হয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি 4 দিয়ে যখনই কাউকে ভাগ করবা, এই যে ভগ্নাংশের নিচের যে মানটা, এটাকে যখন তুমি 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ কি কখনো 4-এর চেয়ে বেশি হবে? 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, 2, 3 হইতে পারে, রাইট? তার মানে নিচে যে সংখ্যাটা আসবে এটা অলওয়েজ আই কিউব, আই স্কোয়ার, i⁻1 এরকম কিছু একটা হবে, রাইট? তাহলে উপরের 1কে যখন তুমি i⁻4 বানায় দিবা, অটোমেটিক কিন্তু কাটাকাটিটা হয়ে যাবে, বুঝছো? তো তোমরা এখানে একটা অঙ্ক নিজেরা করে ফেলো, 1/i⁻99, 1/i⁻99 এটাকে করে ফেলো, করে ফেলো 1/i⁻99। সুন্দর, চমৎকার। সুচির আসছে, প্রিয়মের আসছে, লিপির আসছে। অ্যান্সার হচ্ছে সিফাত জারিফ বলছে ভাইয়া আরেকবার বলেন। আমি 1/i⁻99কে করে ফেলি। সিফাত দেখো i⁻99 এই যে নিচে যেটা আছে এটাকে তুমি 4 দিয়ে ভাগ করো না, ভাগশেষ কত হয় 3 হয় না, 4 × 24 = 96, 3 থাকে। তো এটা মানে যা i⁻3 মানে তাই, ঠিক কিনা? আর এটা করার পরে উপরের যে 1টা আছে এটাকে তুমি i⁻4 এ কনভার্ট করে দিবা, করে দিলে দেখো কাটাকাটি হয়ে যায়, সুন্দর করে উত্তর আসে আই। চমৎকার। তাহলে আমাদের এই যে আই এর পাওয়ার রিলেটেড অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে, কেমন? এটা আমাদের ডান। এবার আমরা আই এর ছোট ছোট কিছু ম্যাথ একটু দেখব, আই এর ছোট ছোট কিছু ম্যাথ একটু দেখব। এখানে আই এবং ওমেগার ম্যাথগুলো একসাথে মিক্স করা, তো এই জন্য ভাইয়া বারবার দৌড়াচ্ছে এদিক থেকে ওদিকে। দেখো এই যে এই ধরনের ম্যাথগুলা, এগুলো একটু খেয়াল করো। এইখানে ভাইয়া তোমাকে প্রথমে একটা মানে রেগুলার ওয়েতে ম্যাথটা করে দিব, এরপরে তোমাকে এটা করার একটা সহজ বুদ্ধি শেখাবো। তো মনোযোগ দিও সবাই। এই ধরনের সরল খুব আসে, এই ধরনের সরল কিন্তু খুব আসে অ্যাডমিশন টেস্টে। এ খুবই সিম্পল ম্যাথ, করতে একটু সময় লাগে এই যা।
দেখো এটা হচ্ছে 1 মাইনাস 2 আই ইনভার্স 1, এটাকে আমরা লিখতে পারবো কিন্তু 1 মাইনাস 2 ডিভাইডেড বাই আই, লিখতে পারবো 1 মাইনাস 2 ডিভাইডেড বাই আই, নিচে 1 প্লাস আই ইনভার্স 1 মানে কি 1 প্লাস 1 বাই আই। তো বুঝতেই পারতেছে এরপর লসাগু করতে হবে। আসলে আমরা লসাগু করে ফেলি। লসাগু করলে উপরে হবে আই মাইনাস 2, নিচে হবে আই প্লাস 1, উপরে হবে আই মাইনাস 2, নিচে হবে আই প্লাস 1। কেমন? আর ওই যে তুমি লসাগু করলে তো নিচে আই থাকবে না, এটা নিচেও তো আই থাকবে, দুইটা আই কাটাকাটি চলে যাবে, ওই আইটা আমি লিখলাম না। কেমন? এখন তুমি দেখো তুমি যে উত্তরটা বের করছো এটার সাথে কিন্তু অ্যান্সারের মিল নাই, এটার সাথে কিন্তু অ্যান্সারের মিল নাই। কেন মিল নাই? কারণ আমাদের স্যারেরা পরীক্ষার অপশনে আই ভগ্নাংশের নিচে দিতে পছন্দ করেন না। তারা পরীক্ষায় অপশনে উত্তরের মধ্যে আই নিচে দিতে পছন্দ করেন না। তারা যেটা করেন সেটা হচ্ছে ওপরে নিচে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করে নিচ থেকে আইটাকে বাদ দিয়ে ফেলেন। এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে করছি না বলো? হ্যাঁ, মনুষ্য দা হিউম্যান, তোমার প্রসেস সঠিক, এটাই ভাবে করা যাবে। তো আমরা নিচেরটা অনুবন্ধী দিয়ে গুণ করব। এই শোনো, অনেকে কিন্তু ভুল করে, ঠাস করে আই প্লাস 1-এর অনুবন্ধী কিন্তু আই মাইনাস 1 লিখে ফেলে। খবরদার, এটা কিন্তু লিখলে একদম বড় সড়ো কাটা। আই প্লাস 1-এর অনুবন্ধী কিন্তু আই মাইনাস 1 না। আই প্লাস 1-এর অনুবন্ধী কিন্তু আই মাইনাস 1 না। বলো তো এখানে ভুল করছি কোথায় ভাইয়া? ভুল করছি কোথায়? আই প্লাস 1-এর যখন আমরা অনুবন্ধী বানাবো, যখন আমরা অনুবন্ধী বানাবো তখন শুধু অবাস্তব পার্টের আগের সাইনটা বদলাবে। তার মানে এটার অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস আই, বাস্তব পার্টের সামনের সাইন কিন্তু বদলানো যাবে না, 1 মাইনাস আই দিয়ে কিন্তু গুণ করতে হবে। তো ওপরে নিচে আমরা এইখানে একটা 1 মাইনাস আই দিয়ে গুণ করব এবং এইখানে আমরা একটা 1 মাইনাস আই দিয়ে গুণ করব। এটা গুণ করলেই ক্যালকুলেট করলে আনসার চলে আসবে। আমি একটু ঝটপট করে যাই, এটা এখন আর বোঝানোর কিছু নাই। নিচে তোমার এটা এ প্লাস বি এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করবা। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা করলে আসবে 1 মাইনাস আই স্কোয়ার। তো 1 মাইনাস আই স্কোয়ার মান তো প্লাস 1, তাই না? তো নিচে 2 চলে আসবে, নিচে 2 আসবে, এই যে দেখো অ্যান্সার আসতেছে। আর উপরে ক্যালকুলেট করলে আসবে আই মাইনাস আই স্কোয়ার মাইনাস 2 প্লাস 2i। তার মানে আমার উপরে আসবে 3i মাইনাস 1। এই যে উত্তর আসছে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো যে ভাইয়া এটা তো আমরা কলেজেই পড়ছি, এটা নতুন করে দেখানোর কি আছে? এটা আমরা কলেজেই করছি। এটা নতুন করে দেখানোর কারণ আছে একটা, কারণ হচ্ছে এখানে ভাই একটা শর্টকাট অ্যাপ্লাই করবো। শর্টকাটটা শোনো, শর্টকাটটা হচ্ছে আমি এইটাকে এইভাবে না লিখে আমি এটাকে এইভাবে চিন্তা করব। দেখো তো এটা বোঝো কিনা ছোট্ট শিশুরা? বলো তো দেখি, আই ইনভার্স 1, আই ইনভার্স 1 এটাকে লেখা যাবে না 1 বাই আই? যাবে। দেখো এটা কিন্তু একটা 1 বাই সামথিং, ওই যে 1 বাই আই টু দি পাওয়ার 51-এর মতো কিন্তু, তাই না বলো? তো আমি কিন্তু চাইলে এটার উপরে একটা আই টু দি পাওয়ার 4 চিন্তা করে নিচে আই লিখে এটাকে আই কিউব লিখতে পারি। পারি কিনা? পারি না আই কিউব লিখতে? বলো তো আই কিউব মানে কত? মাইনাস আই না? মাইনাস আই। এই অঙ্কটা খেয়াল করো, ভাই একটা টেকনিক শেখাচ্ছি তোমাকে। সেটা হচ্ছে দেখো, আমি যদি একবারে লিখে দেখো, আই টু দি পাওয়ার মাইনাস 1 মানে যা, মাইনাস আই মানে তাই। দেখো আমরা ক্যালকুলেশন করে বের করছি কিন্তু। হ্যাঁ, তুমি অ্যাডমিশন টেস্টে আই টু দি পাওয়ার মাইনাস 1 মানে আই ইনভার্স 1 এই ফরম্যাটটা অনেকবার পাবা, অনেক জায়গায় আছে। এটা আমরা একটু পরে কোয়েশ্চেন সলভ করতে গেলে দেখবো। আই টু দি পাওয়ার মাইনাস 1কে সরাসরি লেখা যায় মাইনাস আই হিসেবে। এইভাবে মনে রাখতে পারো, আই টু দি পাওয়ার মাইনাস 1 হইলে এই যে উপরের পাওয়ারটা সামনে চলে আসে। দেখো উপরের পাওয়ারটা সামনে দিয়ে দাও, মাইনাস আই। বুঝছো? তার মানে তোমার যদি কোনো জায়গায় থাকে যে বাবা 2i ইনভার্স 1 মানে কি? স্যার 2i ইনভার্স 1 মানে মাইনাস 2i, মাইনাসটাকে সামনে দিয়ে দাও, তোমার ক্যালকুলেশন অনেক ইজিয়ার হবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হবে। আসো আমরা এইবার এই নতুন সিস্টেমে, নতুন শেখা সিস্টেমে এটাকে সলভ করার চেষ্টা করি। আসো করি, সলভ করার চেষ্টা করি। দেখো এইটাকে কিন্তু এখন আমরা লিখতে পারবো 1 প্লাস 2i, একবারে লিখে ফেলছি। দেখো কোনো চিন্তা নাই, কোনো ক্যালকুলেশন নাই, আমার লসাগু করা লাগতেছে না। আর নিচেরটাকে একবারে লিখবো 1 মাইনাস আই।
দেখছো একবারে লিখে ফেলছি। দেখো এখনো কিন্তু আমার উত্তর মিলে নাই, মিলছে? কেন মিলে নাই? আমি নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করিনি এখনো। আসলে গুণ করি। এখন আমরা উপরে নিচে 1 প্লাস আই দিয়ে গুণ করব, 1 প্লাস আই দিয়ে গুণ করব, করি। তুমি বুঝতেছো নিচে কিন্তু আবার সেই 2 আসবে, 1 মাইনাস আই স্কোয়ার 2 আসবে না? উপরের গুণটা করো তো, 1 প্লাস আই প্লাস 2i মাইনাস 2i স্কোয়ার। দেখো এই যে 2i আর এই i মিলে হইল 3i, আর মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে, ও সরি প্লাস 2i স্কোয়ার, মাইনাস তো নাই, প্লাস 2i স্কোয়ার, এটা মানে হচ্ছে মাইনাস 2 আর প্লাস 1 মিলে হচ্ছে -1। দেখো উত্তর কিন্তু আসছে। বলো এটা কি বুঝতে পারছো কিনা? তাইলে আমরা এখানে শর্ট ট্রিক্সটা কি অ্যাপ্লাই করলাম? i টু দি পাওয়ার -1 মানে যা, মাইনাস i মানে তাই। এই একটা শর্টকাট আমরা কখন শিখবো? যখন সেটা অনেকগুলো অঙ্কে ইউজ করা যায়, এটা অনেকগুলো অঙ্কে ব্যবহার করা যায়। কেমন? তা আসো আমরা একটু পরবর্তী স্লাইডটাতে চলে যাই। আরো কিছু ম্যাথ যেগুলোতে আই ইনভার্স আছে সেগুলো আমরা একটু করে ফেলবো এক্ষুনি। যেগুলোতে আই ইনভার্স আছে আসো আমরা একটু যাই, করার চেষ্টা করি। দেখো তো এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ম্যাথ, 1 নাম্বারটা দেখি পারো কিনা। 1 নাম্বারটা এই যে i মাইনাস আই টু দি পাওয়ার -1, এটাকে কিন্তু লেখা যাবে i প্লাস আই। দেখো পাওয়ারটা মাইনাস, সামনে আসলে প্লাস হয়ে যাবে, আর নিচে হবে i মাইনাস 2i। তাহলে উপরে হয়েছে 2i, নিচে কত -i, কাটাকাটি করলে কি থাকবে -2। দেখো অ্যান্সার। এটা তুমি লসাগু করে বের করতে গেলে জীবন বের হয়ে যেত, তাই না? তারপর এটা দেখো, উপরে i মাইনাস আই, নিচে i প্লাস আই, তার মানে 0/2i, তার মানে অ্যান্সার হচ্ছে 0। এই যে অ্যান্সার আসছে। বলো সবাইকে বুঝতে পারছো কিনা? সুন্দর। হ্যাঁ, প্রিয়ম, দীপান্বিতা, মুক্তা, তাহলে আমাদের এই অঙ্কটা ডান, আমরা পারছি। কেমন? এটা গেল। আমরা এই ধরনের আরো একটা ম্যাথ দেখবো, এখানে আসে দেখো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সিমিলার টাইপের ম্যাথ, এগুলো আমাদের হবে, আমরা পারবো। ভালো কথা, এই স্লাইডটা কিন্তু, এই স্লাইডের পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিব ক্লাস শেষে, এই লাইভের কমেন্টেই থাকবে। কেমন? পিন করে দিব আমি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে বাসায় কিন্তু সলভ করতে পারবা। এই ম্যাথগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য জরুরি। এই যে 4 নাম্বার যে ম্যাথটা, এটা আমাদের হয়েছে। আর 5 নাম্বার ম্যাথ আমরা এগুলো পারবো, এটা সহজ ম্যাথ। 6 নাম্বার হয়েছে আই রিলেটেড, মোটামুটি সব ম্যাথ ভাইয়া তোমাকে দেখাই দিছি। এখন আমরা ওমেগা রিলেটেড ম্যাথগুলো একটু দেখব। ওমেগা রিলেটেড ম্যাথ, বলো i টু দি পাওয়ার 4 মানে 1, i টু দি পাওয়ার 4 মানে 1। এই জন্যই কিন্তু i এর সময় আমরা সবসময় 4 দিয়ে ভাগ করছি, ভাগশেষটা উত্তর হয়েছে আমাদের। i এর সিরিজে আমরা সবসময় 4 করে চিন্তা করছি। হ্যাঁ, তো ওমেগা টু দি পাওয়ার 3 মানে কিন্তু 1, রাইট? তাহলে ওমেগার জন্য সমস্ত নিয়ম আই এর মতোই হবে, শুধু আই এর সময় আমরা 4 দিয়ে সবকিছু কন্ট্রোল করছিলাম, ওমেগার সময় আমরা কত দিয়ে কন্ট্রোল করব? আমরা 3 দিয়ে কন্ট্রোল করব। তুমি দেখো একটু ভেবেচিন্তে দেখো, ওমেগার জন্য আমরা লিখতে পারি না ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা, ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে হচ্ছে 1। এক কাজ করো তো, এদেরকে যোগ করো তো, দেখো তো কত হয়। যোগ করলে 1 প্লাস ওমেগা স্কোয়ার হয় না? এই আমরা তো জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান কত? 0 না? এটা আমরা জানি না? তার মানে তুমি কি বুঝতেছো, আই এর জন্য যখন আমরা সব কিছু 4 দিয়ে ভাগ করছিলাম, ওমেগার জন্য আমরা এখন সব 3 দিয়ে ভাগ করব। তাহলে ওমেগার যদি একটা বড় পাওয়ার থাকে, ওমেগা টু দি পাওয়ার মনে করো আমি দিলাম 31, এটাকে ছোট করতে চাই, কত দিয়ে ভাগ দিব? 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে কত হবে বলো তো? 3 10 30, 3 10 30, ভাগশেষ কত থাকে? 1। তাহলে আমার অ্যান্সার কত হবে? ওমেগা টু দি পাওয়ার 1। ডান, তাই তো? আবার মনে করো ওমেগা টু দি পাওয়ার যদি আমি বলি তোমাকে 62, 3 দিয়ে ভাগ করো, 3 20 60, একবারে করে ফেলি 3 20 60, ভাগশেষ কত? 2, তো ওমেগা স্কোয়ার। প্রবলেম হচ্ছে কি জানো? প্রবলেম হচ্ছে আই এর জন্য যখন তুমি বড় পাওয়ার পাইতা,
এই যে এইরকম যখন পাইতা আই এর জন্য 1234, তখন তুমি লাস্টের 2 ডিজিট চিন্তা করতা, প্রথম 2 ডিজিট বাদ দিয়ে দিতা। কেন? কারণ আই এর সময় তুমি 4 দিয়ে ভাগ করতা, 4 দিয়ে দুনিয়ার যে কোনো 100কে ভাগ যায়। তো 1234-এ প্রথমে কিন্তু 12 দিয়ে বোঝাচ্ছি 1200 তো 12টা 100, ওটা 4 দিয়ে ভাগ যাই। তো এখন ওমেগার সময় আমরা ভাগ দেব 3 দিয়ে, 3 দিয়ে কিন্তু দুনিয়ার সব 100কে ভাগ যায় না। হ্যাঁ, 3 দিয়ে 300কে ভাগ যায়, 3 দিয়ে 600কে ভাগ যায়, 3 দিয়ে 900কে ভাগ যায়, 3 দিয়ে 1200কে ভাগ যায়। হ্যাঁ, এইটা সমান সমান ওমেগা টু দি পাওয়ার 34 লেখা যাবে, কারণ 3 দিয়ে 1200কে ভাগ যায়। কিন্তু যদি আমি তোমাকে দিতাম ওমেগা টু দি পাওয়ার 1134, তাইলে কিন্তু তুমি এইটাকে ওমেগা টু দি পাওয়ার 34 লিখতে পারতা না, কারণ 3 দিয়ে 1100কে ভাগ যায় না। তার মানে আই এর জন্য আমরা যে লাস্টের 2 ডিজিট নিয়ে ওইটাকে 4 দিয়ে ভাগ করার যে একটা প্র্যাকটিস করছিলাম, শর্টকাট শিখছিলাম, এটা কিন্তু ওমেগার জন্য প্রযোজ্য না। ওমেগার জন্য আমরা জেনারেলাইজ বলতে পারবো না। তো ওমেগার জন্য আমরা এই থিওরিটা বাদ দিব। আমরা ওমেগার জন্য লাস্টের 2 ডিজিটকে ভাগ করা থেকে বিরত থাকবো। ওমেগার জন্য নিয়মটা আরো মজার। কিরকম নিয়ম শোনো, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ওমেগার পাওয়ারটাও যদি বড় হয়, তুমি পাওয়ারের যে ডিজিটগুলো আছে এগুলোকে যোগ করবা। যেমন দেখো 1 2 3 4, আমি 1 2 3 4কে যোগ করি, পাওয়ারের ডিজিটগুলোকে যোগ করবা, কত হয়? 4 3 7, 7 2 9, 9 1 10। তো এটার মানে কি জানো? মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 1234কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যত থাকবে, ওমেগা টু দি পাওয়ার 10কে 3 দিয়ে ভাগ করলেও ভাগশেষ ততই থাকবে। আবার বলি নিয়মটা, 3-এর ভাগ করার মজার ব্যাপারটা হচ্ছে 3 দিয়ে একটা বড় সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ যত হয়, ওই সংখ্যার ডিজিটগুলা যোগ করে যে নতুন সংখ্যাটা পাওয়া যাবে ওইটাকে 3 দিয়ে ভাগ করলেও ভাগশেষ ততই হয়। তার মানে ওমেগা টু দি পাওয়ার 1234 মানে যা, ওমেগা টু দি পাওয়ার 10 মানে তাই। আসলে তোমাকে আমি একটু প্রমাণ করে দেখাই। তুমি দেখো এখানে ওমেগা টু দি পাওয়ার 31 ছিল না? 31, এটার অ্যান্সার কত আসছিল? ওমেগা টু দি পাওয়ার 1, মানে ভাগশেষ 1 ছিল। হ্যাঁ, তো তুমি মনে করো 31কে তুমি ভাগ করতে পারো না 3 দিয়ে, 31 অনেক বড় সংখ্যা তোমার জন্য। তো তুমি 31-এর 3 আর 1কে যোগ করলা, 3 আর 1-এর যোগফল কত? 4। এখন তুমি এইটার মানে যা, ওমেগা টু দি পাওয়ার 4 মানে তাই। তুমি এইটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যত হবে, এই 4কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ ততই হবে। দেখো তো হয় কিনা? 3 আর 3 কত থাকে? 1 থাকে না? উত্তর হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 1। কেমন? আচ্ছা, আরেকটা বলো তো আমাকে, ওমেগা টু দি পাওয়ার 62, এই যে এই 62 মনে করো তোমার জন্য অনেক বড় সংখ্যা। তো 62-র 6 আর 2কে যোগ করো, কত হয়? 8। তার মানে এটা মানে যা, ওমেগা টু দি পাওয়ার 8 মানে তাই। তার মানে এখন এটাকে 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হয়? 2। কথা বোঝা যাচ্ছে? এখন আরেকটা ব্যাপার তোমাকে বলি, দেখো মজার ব্যাপার, সেটা হচ্ছে দেখো যে ভাইয়া আমি কতক্ষণ পর্যন্ত যোগ করবো, এটা আমি বুঝবো কিভাবে? এই যে আপনি যে 1 2 3 4 যোগ করলেন, আপনার যে 10 আসছিল ওই যে আগের অঙ্কটায়, আমি যদি এই 10কেও যোগ করতে চাই, তুমি 10কেও যোগ করতে পারবা। এই 1 আর 0 যোগ করলে কত হয় বলো তো? 1 হয় না? দেখো এটার উত্তর কিন্তু একবারে চলে আসছে, দেখছো? একবারে, আর তোমার ভাগই করা লাগে নাই, একবারে চলে আসছে ওমেগা টু দি পাওয়ার 1। তাহলে এইটা হচ্ছে ওমেগার ক্ষেত্রে মজার ব্যাপার। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে 3 দিয়ে তুমি যদি কোনো সংখ্যাকে ভাগ করতে যাও, ভাগশেষ যত হবে, ওই সংখ্যার মধ্যে যদি কোনো 3 থাকে, 6 থাকে, 9 থাকে, ওগুলোকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বাকিটুকুকে ভাগ করো, ভাগশেষ অতই হবে। এক্সাম্পল দিই, দেখো তো এই যে ওমেগা টু দি পাওয়ার 1234 না, দেখো তো এখানে একটা 3 আছে না, এই 3কে বাদ দিয়ে দাও, এই 3 বাদ, আছে কত? 124। আছে কত? 124। তুমি 124কে যোগ করো, 1 প্লাস 2 প্লাস 4, 4 2 যোগ করলে কত হয়? 6, 6 যোগ করলে কত হয়? 7। তার মানে এটা মানে যা, ওমেগা টু দি পাওয়ার 7 মানে তাই। দেখো এটাকে 3 দিয়ে ভাগ করলেও কিন্তু ভাগশেষ 1ই হয়, রাইট? কথা বোঝা যাচ্ছে? তুমি দেখো এই যে এইটাকে আমরা ওমেগা টু দি পাওয়ার 1 লিখছিলাম না, এক কাজ করো না, 3 দিয়ে ভাগ করার আগে এই 3কে কেটে দাও না, থাকে কত? 1। এটাই তো অ্যান্সার। এই যে ওমেগা টু দি পাওয়ার 62, এটাকে 3 দিয়ে ভাগ করার আগে 6কে কেটে দাও না, থাকে কত? 2। এটাই তো উত্তর না? এখন তুমি যদি আরো বুদ্ধিমান হও, তুমি যদি আরো দক্ষ হয়ে যাও, তাহলে তুমি আরো একটা মজার জিনিস খেয়াল করো। দেখো এই 1 2 3 4 যেটাকে আমরা কাটছিলাম একটু আগে, এক কাজ করো তো, এই 3কে কাটো, এই 1 আর 2 যোগ করলে কত হয় বলো তো? 3। এই 3কেও কেটে দাও, 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তুমি 3 পাওয়া মাত্র কেটে দিবা, কেমন? থাকবে কত? ওমেগা টু দি পাওয়ার 4, মানে অ্যান্সার কত? ওমেগা। কেমন? তো এইটা আমাদের এই বছরের জিএসটির ভর্তি পরীক্ষায় আসছিল, এই বছরের। আমি তোমাকে দেখাই, দেখি তুমি অ্যান্সারটা আমাকে বলতে পারো কিনা। এই বলো, এইটা এখানে তুমি দেখছো কত বড় একটা পাওয়ার, এটা আমরা কিভাবে করব? আমরা বলবো, আমরা ওমেগার পাওয়ারকে ছোট করতে গেলে এই যে 9 গুলো আছে সবগুলো কেটে দিব, 1 2 3 4 সব কাটা। এটা মানে যা, ওমেগা টু দি পাওয়ার 1 মানে তাই। আর এই 1 তো সামনে আসছেই,
কেমন? এটাকে আসো আমরা করি, দেখো তো এই যে এই 1 আর 5 যোগ দিলে কত হয়? 6 হয় না বলো? এই 6কে আমরা এখানে কেটে দিব, শেষ। এই 5 8 যোগ দিলে কত হয়? 13 হয় না? আর 13 8 যোগ দিলে কত হয়? 21 হয় না? হ্যাঁ 21 হয়। তো লিখলাম 21। এই 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয় না? 3কে কেটে দাও, তার মানে সবই চলে গেছে, থাক আছে কি? ওমেগা টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে অ্যান্সার কত হবে? 2 প্লাস ওমেগা। এটা জিএসটির 23-24 আসছিল। দেখো তো সুন্দর। নাইমুর রহমান হইছে, সিফাত জারিফ, থ্যাংক ইউ ভেরি মাচ। সুদেব কুমার হইছে, নাফিসা সিদ্দিকা সুচি, হ্যাঁ আগের প্রশ্ন উত্তর দিছো, হইছে, ডান। তাইলে আমাদের ওমেগার পাওয়ার ছোট করা আমরা শিখে ফেলছি এবং অ্যাডমিশন টেস্টে যেগুলো আসে এটা আমরা জেনে গেছি। কিন্তু দেখো জিএসটিতেও যেটা আসছে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও কিন্তু আসছে। তুমি দেখো এই যে ওমেগা টু দি পাওয়ার 1/6, দেখো তো ওমেগা টু দি পাওয়ার 1/6 এখানে লিখে দাও, ওমেগা টু দি পাওয়ার 1/6 আর ওমেগা টু দি পাওয়ার 32 আগেই কেটে দাও, এই 6 কাটো, এই 3 কাটো, থাকে কি? ওমেগা টু দি পাওয়ার 1 আর ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? ভালো কথা, আমাদের একটু কলেজের বিদ্যাটা একটু মনে করতে হবে। আমরা কলেজে শিখছিলাম না 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা এই ধরনের ফরম্যাট শিখতাম যে 1 প্লাস ওমেগা থাকলে মাইনাস ওমেগা স্কোয়ার লিখবি, আবার 1 প্লাস ওমেগা স্কোয়ার থাকলে মাইনাস ওমেগা লিখবি, আবার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকলে -1 লিখবি। এই ধরনের কিন্তু আমরা ফর্মুলা বা ফরম্যাট আমরা কিন্তু কলেজে দেখে আসছি। তো এটার মানে কত? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1। কেমন? এখান থেকে ভাই আর একটা কথা বলে দেই, সেটা হচ্ছে মাঝে মাঝে তোমাকে এই ধরনের ফরম্যাটও দিবে, এই ধরনের ফরম্যাট দিবে। এটাকে আমরা কিভাবে ফেলবো? এটাকে আমরা এইভাবে চিন্তা করব, 1 প্লাস ওমেগা স্কোয়ার -2 ওমেগা, এটাকে আমরা এইভাবে চিন্তা করব। কথা বোঝা যাচ্ছে? এই যে এই 1 আর এই ওমেগা স্কোয়ার মিলে কত? মাইনাস ওমেগা না? আর মাইনাস ওমেগা আর এই মাইনাস ওমেগা মিলে কত? -2 ওমেগা। তো যদি আমার পরীক্ষা এরকম আসে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার যদি আসে, আমি এটাকে একবারে লিখবো -2 ওমেগা স্কোয়ার, একবারে ডান। বুঝতে পারছো? তাহলে এই ধরনের ফরম্যাট কিন্তু আসতে পারে, এটা আমাদের ডান। আমরা এরপরে ওমেগার আরো কিছু ম্যাথ দেখবো। এই যে দেখো কলেজের ম্যাথ, এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে, একবারে করে ফেলতে পারি আমরা। দেখো এইটার মানে হচ্ছে -2 ওমেগা, এইটার মানে হচ্ছে -2 ওমেগা হোল স্কোয়ার, মানে হচ্ছে কত? 4 2 × 4, উত্তর হচ্ছে 4 ওমেগা কিউব, মানে উত্তর হচ্ছে 4, কারণ ওমেগা কিউবের মান হচ্ছে 1। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে এইটা আমরা করে ফেলি। তো আসো তো 3 6 9 7 এটা করে ফেলো। দেখো 3 কাটা, 6 কাটা, 9 কাটা, শুধু ওমেগা টু দি পাওয়ার 7 থাকে, 3 দিয়ে ভাগ করলে 1, ডান। তাই না? একবারে হয়ে যায় সোজা। এইবার আসো আমরা একটু ওমেগার সিরিজ নিয়ে কথা বলি। একটা ছোট্ট দেখাবো, ওমেগার সিরিজ আমরা আর বেশি সময় নিব না, কারণ আয়ের সিরিজ আমরা পারি। ওমেগার জন্য আমরা কিন্তু আগের মধ্যে হিসাব করব, কিন্তু এখন 4 এর জায়গায় 3 দিয়ে চিন্তা করব। আসো আমরা 3 দিয়ে চিন্তা করি। বলো এখানে পদ কয়টা? এখানে পদ কয়টা? 100টা পদ। দেখো পাওয়ার 1 থেকে শুরু হয়েছে 100 পর্যন্ত গেছে, তাহলে 100টা পদ। 100টা পদকে আমরা 3 এর নামটাই নিব, 3 × 33 প্লাস 1, তার মানে 33 বার আমার 3টা করে পদ আছে, তাহলে ওগুলোর অ্যান্সার 0। থাকবে শুধু একটা পদ, আইদার তুমি শেষের পদটা নাও অথবা তুমি প্রথম পদটা নাও, তাইলেই হবে। আমার অ্যান্সার হচ্ছে ওমেগা। শেষের পদ নিলে সমস্যা নেই, আমরা এটাও পারি, এটার মান ওমেগাই হবে, 1 + 0 + 0, তাই না? অ্যান্সার ওমেগা। তাহলে আমরা এটার অ্যান্সার পারি, আমাদের এতটুকু ডান। ওমেগার সিরিজও কমপ্লিট আমাদের। তো ওমেগা আমার বিশ্বাস এটা পারবা, এটা এখন করে দিয়ে টাইম নষ্ট করার দরকার নাই, আমরা পারবো, রাইট? এটাকে আমরা -2 ওমেগা লিখবো, এটাকে আমরা -2 ওমেগা স্কোয়ার লিখবো, দেন স্কোয়ার করে ফেললেই হয়ে যাবে। ওমেগার এই ফরম্যাটগুলা ক্লাসে রাখার একমাত্র কারণ হচ্ছে তোমাদেরকে এটা বলা যে এইচএসসিতে তুমি যেই ধরনের ম্যাথ কমপ্লেক্স নাম্বারে করে আসছো তার ম্যাক্সিমামগুলাই কিন্তু অ্যাডমিশন টেস্টে লাগে। কমপ্লেক্স নাম্বারের ম্যাথে তোমার এমন না যে অনেক কঠিন কঠিন ম্যাথ দিবে, তা কিন্তু না। কেমন? একদম এইচএসসির মতো ম্যাথই তোমাকে দিবে। তো আমাদের এটা গেল স্পট এক্সামে 1 নাম্বার পারি, 2 নাম্বার পারি, এটা আমরা আগেই করছি। 3 নাম্বারটা আসলে এটা একটু করে ফেলি। 2010-11 সালের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে 3 নাম্বারটা। এই ধরনের ম্যাথগুলো আগে আমরা স্কিপ করলাম, তাই না? এখানে একটু করে ফেলি। এটা কত হবে? -2 ওমেগা স্কোয়ার।
তারপরে এটা কত হবে -2, তারপর এটা কত হবে -2 ওমেগা, তার মানে উত্তর কত হবে মাইনাসে 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 মাইনাস, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ওমেগা কিউব, মানে উত্তর হচ্ছে -8। একদম কলেজে আসা প্রশ্ন, সোজা। উত্তরটা বলে ফেলো তো তোমাদের আসছে কিনা। আচ্ছা শোনো, ডিইউতে কিন্তু মাঝে মাঝে আবার একটু মানে চটকদারি প্রশ্নও দেয়। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু আগের পাতার কোয়েশ্চেনটাই, শুধু এইখানে একটা ওমেগা টু দি পাওয়ার 5 আসছে, এখানে একটা দেখো একটা ওমেগা টু দি পাওয়ার 5 আসছে। বলো তো কি করবা এটাকে, ওমেগা টু দি পাওয়ার 5 কে কি করবা বলো তো দেখি, কে বলতে পারে? ওমেগা টু দি পাওয়ার 5 কে কি করবা? ওমেগা স্কোয়ার বানাই দিবা। চমৎকার, এটা ওমেগা স্কোয়ার বানাই দিলে এটা আগের অঙ্কটাই, উত্তর -80 হবে। ঠিক আছে না? তাহলে এটা চেঞ্জ করে দিছি ইচ্ছা করে। আচ্ছা এটা গেল 7 নাম্বারটা আমরা করছি। 8 নাম্বারটা এটা একটু করার চেষ্টা করো সবাই। 8 নাম্বারটা এটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে 2015 সালে আসছে। 8 নাম্বারটা যারা যারা পারবা করে ফেলো, আর যারা যারা পারবা না তাদের জন্য ভাইয়া করে দিব, অঙ্কটা বোর্ডের মধ্যেই করে দিব। সবাই চেষ্টা করো একটু এটা। যারা যারা পারবা কাগজে করে আমাকে উত্তরটা বলো, আর যারা যারা পারবা না বোর্ডের দিকে তাকাও। দেখো এগুলো নিয়ে একদম টেনশন করার কিছু নাই, ভাইয়া উপরে লিখতেছি এটা দেখো 1 মাইনাস ওমেগা, আর এইখানে দেখো একটা আরেকটা 1 মাইনাস ওমেগা আছে, দেখো দেখছো 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে তো 1 মাইনাস ওমেগাই, তাহলে এটা মিলে হইলো একটা 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার, আর এইটা একটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, আবার এইখানে দেখো একটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার আছে, তাহলে এটা আরেকটা হোল স্কোয়ার। তাহলে আমি এইটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙাবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয়টা হবে 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। দেখো লাস্টে কিন্তু ওই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কিন্তু ওমেগা স্কোয়ারের ওপর স্কোয়ার, তো মানে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত ওমেগাই হবে, রাইট? তাহলে আমরা এবার একটু এটাকে সলভ করে ফেলি। দেখুন দেখো এই যে 1 এই যে ওমেগা স্কোয়ার মিলে কিন্তু একটা মাইনাস ওমেগা হয়, তো মাইনাস ওমেগা আর আগে থেকে -2 ওমেগা ছিল, তাহলে এইখান থেকে আসবে -3 ওমেগা, আবার একইভাবে এইখান থেকে আসবে -3 ওমেগা স্কোয়ার। তাহলে এই যে এই দুইটার গুণফল করবো আমরা, 3 3 9 মাইনাসে মাইনাসে প্লাস, আর ওমেগা ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব, তার মানে উত্তর হচ্ছে 9, অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ সুন্দর, সিফাতের আসছে, মুক্তার আসছে, তিথি ইসলামের আসছে, চমৎকার। আচ্ছা এই যে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়, দেখো পাশে ভাইয়া লিখছি আসবেই। মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়ের ম্যাথ একটু জটিল, প্রথমে তোমার একটু কঠিন লাগবে, একবার মনোযোগ দিয়ে শুনলে বুঝলে তুমি মডুলাস আর্গুমেন্টে জীবনে ভুল করবে না। তো এটা একটু মনোযোগ দিবা, মডুলাস আর্গুমেন্টে একটু বেসিকের দিকে মনোযোগ দিবা, কেমন সবাই? এটা ভাইয়া একবার করেই কিন্তু বলবো, কেমন? দেখো মডুলাস এবং আর্গুমেন্ট জিনিসটা আসলে কি খেয়াল করো। তোমার মনে করো একটা জটিল সংখ্যা হচ্ছে x প্লাস iy, ধরো এটা হচ্ছে তোমার 4 প্লাস 3i, মনে করো একটা জটিল সংখ্যা। হ্যাঁ এটাকে যদি আমরা তোমার হচ্ছে গ্রাফে বসাইতে চাই, একটা গ্রাফে মনে করো যদি বসাই, তাহলে এটা দেখতে কীরকমভাবে বসবে শোনো, এটা 4,3 বিন্দুর মতো বসবে। তুমি 4,3 বিন্দু, এই বিন্দুটা গ্রাফে যেভাবে বসাবা 4 প্লাস 3i সেমভাবে বসাবা। তো আমরা আজকে যে 4 প্লাস 3i কে বসাবো, এটা আমরা x অক্ষ y অক্ষ দিয়ে আসো একটু বসাই। হ্যাঁ 4 প্লাস 3i মানে 4,3, ভাইয়া বললাম মাত্রই, তার মানে x অক্ষ বরাবর 4 ঘর যাও, আর y অক্ষ বরাবর 3 ঘর ওঠো উপরের দিকে। তাহলে এইটা হচ্ছে সেই বিন্দুটা, এটা হচ্ছে 4 প্লাস 3i, যেটাকে আমরা সরলরেখা চ্যাপ্টারে বলি 4,3, এটাই 4 প্লাস 3i। যদি এটা 4 মাইনাস 3i হইতো, তাহলে তুমি এটাকে 4 মাইনাস 3 এর মতো বসাইতা, 4 ঘর যাইতা 3 ঘর নামতা, কেমন? তো এখন বলছে যে এটার মডুলাস আর্গুমেন্ট বের করো। এটার মডুলাস আর্গুমেন্টটা হচ্ছে এই কালার দিয়ে দেখি, দাঁড়াও ভিন্নটা কালার দিই। মূল বিন্দু থেকে আমার এই বিন্দুটা কত দূরে, এটাই হচ্ছে আমার মডুলাস। দেখো তো এই কালারটা দেখা যায় কিনা, আমাকে বইলো তো।
মূল বিন্দু থেকে এই বিন্দুটা কত দূরে এটা হচ্ছে মডুলাস। তো মডুলাসটা আমরা বের করি। দেখো মডুলাসটা কিন্তু চাইলে পিথাগোরাস দিয়ে বের করা যাবে। দেখো এটা তো অতিভুজ, এটা অতিভুজ না, তাহলে আমার ভূমি কত 4, লম্ব কত 3, 4 + 3 আই না, ভূমি 4 লম্ব 3, তার মানে আমি পিথাগোরাস দিয়ে করতে পারি r = √4² + 3² মানে হচ্ছে 5। মডুলাস বের হয়ে গেছে। তাহলে এটাকে আমরা সূত্রে কনভার্ট করি। আমার এখানে তো x + iy ছিল, তাই না? বলো x + iy ছিল না? তাহলে আমার এই সূত্রটা হবে যে মডুলাস অফ z, যেটাকে আমরা r দিয়ে প্রকাশ করি, r দিয়ে কত হবে √x² + y²। কেমন? এবারে আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে এই মডুলাসের রেখাটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণ তৈরি করে, এইটা হচ্ছে আর্গুমেন্ট। আবার বলি, মডুলাসের রেখাটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণ তৈরি করে, এটা হচ্ছে আর্গুমেন্ট। কেমন? তো আর্গুমেন্টটা কি হবে দেখো, আমি যেহেতু আমার লম্ব জানি, ভূমি জানি, তো লম্ব আর ভূমি থেকে আমরা কি বের করতে পারি tan থিটা। তাহলে আর্গুমেন্ট হচ্ছে tan থিটা = লম্ব বাই ভূমি, তার মানে থিটা = tan ইনভার্স 3/4। কেমন? এটাকে আমরা সূত্রে কনভার্ট করি। আমরা বলতে পারি যেহেতু আমার লম্ব হচ্ছে y আর ভূমি হচ্ছে x, তাহলে আমার সূত্র হচ্ছে থিটা = tan ইনভার্স y/x। তো যেই কোনো জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এই দুইটা, এই দুইটা হচ্ছে ফর্মুলা। কেমন? একটা হচ্ছে √x² + y², একটা হচ্ছে tan ইনভার্স y/x। যে ভাই এটা তো সোজা, আপনি তো বললেন অনেক কমপ্লেক্স। আমি এখন তোমাকে বলবো এটা কমপ্লেক্সিটি কই আসে, জটিলটা কোথায়, এটা জটিলটা কোথায়। আসো আমরা শুরু করি এটা দিয়ে। 1 + i এর মডুলাস আর্গুমেন্ট কত, একবারে করে ফেলি। আসো একবারে আমরা করে ফেলি এটা। 1 + i, বুঝতেই পারতেছো x এর মান 1, y এর মানও কিন্তু 1, রাইট? তাহলে আমার আর্গুমেন্ট মডুলাস কত? মডুলাস হচ্ছে √1² + 1², মানে উত্তর হচ্ছে √2। উত্তর কত? √2। যদি আমার আর্গুমেন্ট বের করতে বলে তাহলে থিটা = tan ইনভার্স y/x, মানে কত 1/1, মানে tan ইনভার্স 1, মানে 45 ডিগ্রি। ভালো কথা, অ্যান্সার কিন্তু চলে আসছে। ভালো কথা সেটা হচ্ছে যে যদি tan ইনভার্সের ভ্যালুটা মুখে মুখে বের করা যায়, যেমন tan ইনভার্স 1 যদি আসে তাহলে 45 মুখে মুখে বের করা যাচ্ছে। tan ইনভার্স √3 যদি আসে তাহলে 60 ডিগ্রি মুখে মুখে বের করা যায়। যদি অন্য কোনো ভ্যালু আসে, ধরো tan ইনভার্স 2/5, মুখে মুখে বের করা যাচ্ছে না, এটার উত্তর এইটাই, tan ইনভার্স 2/5। ডিগ্রিতে কনভার্ট করার দরকার নাই। কেমন? তো এখন এটা তো সোজা, এটা আমরা সবাই বুঝছি না, এটা সোজা। প্রবলেম হচ্ছে এইটাতে, প্রবলেম হচ্ছে এইটাতে -1 - i এর মডুলাস আর্গুমেন্ট কত, এইটা হচ্ছে প্রবলেম। -1 - i এর মডুলাস আর্গুমেন্টটা হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে। দেখো প্রথমে তুমি r এর মানটা হিসাব করো। r এর মান তুমি দেখো এখানে কিন্তু x এর মান -1, y এর মান কিন্তু -1, রাইট? তাহলে আমি তো -1 এর বর্গ করলেও তো +1ই হবে, -1 এর বর্গ করলেও তো +1ই হবে, তো মডুলাস তো আগেরটাই হবে। দেখো মডুলাস মিলছে, মডুলাস মিলছে। আর্গুমেন্টে প্রবলেম হবে। দেখো আর্গুমেন্টের মান হবে tan ইনভার্স -1 বাই -1, মানে tan ইনভার্স 1, মানে 45 ডিগ্রি। তো অ্যান্সার তো আগেরটাই হওয়ার কথা, কিন্তু অ্যান্সারে কিন্তু 45 ডিগ্রি নাই। অ্যান্সার কত আছে? -135। এটা হচ্ছে প্রবলেম। এটার জন্য মডুলাস আর্গুমেন্ট জটিল। শোনো এইটা আসলে কিভাবে আসে প্রথমে আমি তোমাকে ব্যাখ্যা করি, লাস্টে ভাইয়া তোমাকে ট্রিক্সটা বলে দিব, লাস্টে ট্রিক্সটা বলে দিব। শোনো ব্যাখ্যাটা আগে বলি যেটা কেন হইল। দেখো মনে করো এইটা হচ্ছে x অক্ষ, y অক্ষ। তো তুমি যখন 1 + i এর মডুলাস আর্গুমেন্ট বের করছিলা 1 + i আগের পাতায়, তখন আমরা কিন্তু এই বরাবর এক ঘর যাব, এই বরাবর এক ঘর যাব, এটা হচ্ছে আমার 1 + i। এটা তার মানে আমরা যে তোমার এই আর্গুমেন্টটা বের করছিলাম, এই আর্গুমেন্টটা কিন্তু এই থিটাটা, এই থিটা, এই 1 দিয়ে হিসাব করছিলাম 45 ডিগ্রি। এখন প্রবলেম কোনটা? প্রবলেম হচ্ছে -1 - i, এইটা বলো তো কোথায় হবে? -1 বিন্দুটা কি প্রথম চতুর্ভাগে হবে, দ্বিতীয় চতুর্ভাগে হবে, তৃতীয় চতুর্ভাগে হবে, কোথায় হবে? চমৎকার আশমিনের আসছে, সোমনুরের আসছে,
দীপান্বিতা সরকার বুঝতে পারছে। -1 মাইনাস আই হবে তৃতীয় চতুর্ভাগে। দেখো -1 -1 এইদিকে এক ঘর আসবো, এইদিকে এক ঘর আসবো, তাহলে এইটা মনে করো আমার হচ্ছে -1 মাইনাস আই। তো এখন যখন ভাইয়া বা আপুরা তোমরা যারা শুনতেছো, যে এখন যখন তুমি এই আর্গুমেন্টটা বের করবা, তো আমি যে ভাইয়া যে একটু আগে 45 ডিগ্রি বাই করছিলাম, ওটা কিন্তু এইটা বাই করছিলাম, এটা কিন্তু 45। এখন তুমি আমাকে ভেবে চিনতে বলো তো, ভেবে চিনতে বলবা আর্গুমেন্ট কোনটা, মডুলাসের রেখার সাথে এই কোনটা আর্গুমেন্ট, নাকি এই পুরা কোনটা আর্গুমেন্ট? কোনটা আর্গুমেন্ট? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন যেটা সেটা আর্গুমেন্ট না? তাহলে আমার আর্গুমেন্ট কিন্তু এইটা, রাইট? আর্গুমেন্ট কিন্তু এইটা। তার মানে আমার এদিকে 180 তারপরে আরো 45, তার মানে 180 প্লাস 45 মানে হচ্ছে এই কোণটা আসলে 225 ডিগ্রি। এই কোণটা কত? 225 ডিগ্রি। তার মানে অ্যান্সার কিন্তু 45 ডিগ্রি না, অ্যান্সার কত? 225। প্রথম কথা আমরা বুঝছি। দ্বিতীয় কথা, এত দ্রুত কিভাবে পারবো এক্সাম হলে, এটাও তো একটা ব্যাপার, তাই না? মনোযোগ দিও। আমার এই কোণটা 225, কিন্তু সমস্যা হচ্ছে ম্যাথমেটিশিয়ান যারা, গণিতবিদ যারা, তারা অনেকটা আইলসা, তারা 225 গুনতে চায় না। আমার একটু মনোযোগ দিয়ে শুনবা। আমরা যখন দুইটা বিন্দুর দূরত্ব হিসাব করি, তখন আমরা কিন্তু সর্বনিম্ন দূরত্ব হিসাব করি। আমরা চিন্তা করি সোজাসুজি চলে যাব আমরা, তাহলে যতটুকু এটাই দূরত্ব, তাই না? আমরা কিন্তু এইভাবে দূরত্ব হিসাব করি না, যে এমনি গিয়ে এইভাবে গিয়ে ঘুরে এইভাবে দূরত্ব হিসাব করি না। আমরা সবসময় দূরত্ব মাপি কি, কম জায়গা দিয়ে মাপি, একদম খাঁটি বাঙালিদের মতো। তুমি দেখবে আমরা যখন ঢাকা শহরের রাস্তা পার হই, আমাদের রাস্তায় একটা ওভারব্রিজ থাকে, আমরা মনে করো রাস্তার এই পাশে আসি, আমরা রাস্তার এই পাশে যাব। তো এই মনে করো এই দিকে ওভারব্রিজে উঠে এই দিক দিয়ে গিয়ে তারপরে এই দিক থেকে, তারপরে এদিকে ঘুরে, তারপর আবার এদিকে আসতে হয়। আমরা বাঙালিরা কিন্তু এই নিয়ম মানি না। আমরা চিন্তা করি আল্লাহ রাস্তা দিয়ে রাখছে সামনে, সোজাসুজি রাস্তা পার হয়ে চলে যাব, ডিভাইডার পার হয়ে চলে যাব, গাড়ির জোরে জোরে আসলে আমরা চলে যাব। মাঝখানে যদি তোমার হচ্ছে ব্যারিকেড দিয়ে রাখে, রাস্তা পার হইতে মানা করে, আমরা সেটার গড়া ভেঙে আমরা গলাটা ঢুকাই দিয়ে আমরা চলে যাব। কিন্তু আমরা সোজাসুজিই যাব, আমরা ঘুরে যাব না, আমরা ওভারব্রিজে যাব না। কারণ আমরা জ্যামিতি শিখছি, আমরা জানি দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কি, সরল রেখা, সোজাসুজি দৌড় দিয়ে আমরা চলে যাই, সেটা মহাসড়ক হোক অথবা সেটা তোমার নর্মাল রাস্তা হোক, তাই না বলো? এটা কিন্তু আমরা করি। তো আমাদের গণিতবিদরা কিন্তু এই কাজটা করে। দেখো তারা যখন দেখতে পায়, তারা যখন দেখে যে আমার এত দূর ঘুরে আসতে হচ্ছে, তখন তারা এই দিক দিয়ে যায় না, তখন তারা এই দিক দিয়ে যায়। কারণ দেখো এত দূর ঘুরে আসলে বেশি দূর যাইতে হয়, এই এতটুকু ঘুরে গেলে অল্প দূর যাইতে হয়। তুমি আমাকে বলো তো, এটা যদি 225 হয়, এটা কি 135 না? এটা কত? 135, এবং এটা ঘড়ির কাঁটার দিকে গেছি না? তো এটাকে আমরা বলি -135। এইটা হচ্ছে অ্যাকচুয়াল উত্তর, -135। এই জন্য এটার অ্যান্সার -135। যে ভাইয়া এটা তো অনেক কমপ্লেক্স হয়ে গেল, কেমনে বুঝবো কোন সময় কোন দিক দিয়ে মাপবো, কেমনে বুঝবো? শোনো, তুমি দেখো কোনো একটা সংখ্যা যদি এইখানে হয়, এইখানে, তাইলে আমরা কোনটা এদিক দিয়ে মাপবো? কারণ এদিকে অল্প, এদিক দিয়ে ঘুরে গেলে কিন্তু বেশি, রাইট? কোন একটা সংখ্যা যদি এইখানে হয়, তখনও আমরা এদিক দিয়ে মাপবো, কারণ এটা অল্প, উল্টা দিক দিয়ে ঘুরে গেলে বেশি হবে। আমরা আইলসা তো, আমরা অল্প দূরত্ব যাইতে চাই। কোন একটা সংখ্যা যদি এইখানে হয়, আমরা এখনো এদিক দিয়ে মাপবো। সংখ্যা যদি এইখানে আমরা এই দিক দিয়ে মাপবো। সংখ্যা যদি এইখানে হয়, আমরা এই দিক দিয়ে মাপবো। 180 পর্যন্ত হইলে আমরা এই দিক দিয়েই মাপবো। যখনই 180-র বেশি যাবে সংখ্যাটা, তখন আমরা এই দিক দিয়ে মাপবো না, তখন আমরা এই দিক দিয়ে মাপবো। কথা কি বুঝছো? আমরা 180-র চেয়ে বেশি মাপতে চাই না, আমরা তো উল্টো দিক দিয়ে মাপা শুরু করি। এই যে মাপার সিস্টেমটা, এই যে মাপার যে স্টাইলটা, এইটাকে বলে মুখ্য আর্গুমেন্ট। এটাকে বলে মুখ্য আর্গুমেন্ট, ইংরেজিতে বলে প্রিন্সিপাল আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট বা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো প্রিন্সিপাল আর্গুমেন্টের সংজ্ঞা কি? সংজ্ঞাটা হচ্ছে কোণের মানটা -180 থেকে শুরু করে +180-র মাঝখানে থাকতে হবে। আমরা 180 চেয়ে বেশি গুনতে চাই না, 180 চেয়ে বেশি হইলেই আমরা উল্টা দিক দিয়ে দৌড় দিই, যেন তাড়াতাড়ি যাওয়া যায়। তো ভালো কথা ভাইয়া, পুরো খেয়াল করো, এই 180-র তলায় কিন্তু এটা সমান সমান দিতে হবে। কারণ আমরা 180 পর্যন্ত সোজাসুজি যাই, 180 চেয়ে বেশি হইলে তখন আমরা উল্টা দিক দিয়ে যাই। তো এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের সংজ্ঞা, -180 থেকে +180-র মধ্যে, এবং এটা 180 সমান সমান হইতে পারে। মানে তার মানে তোমার কাছে কখনো যদি আর্গুমেন্ট জানতে চায়, টিচার এই রেঞ্জের মধ্যে একটা উত্তর চাচ্ছে, এই রেঞ্জের বাইরে না। 225 কিন্তু রেঞ্জের বাইরে, তো এটা দেওয়া যাবে না। উত্তর কত হবে? -135। কেমন? এখন একটা কথা শুনবা, ভাই এটাকে মুখ্য আর্গুমেন্ট কেন বললাম, শুধু আর্গুমেন্ট কেন বললাম না? শুধু আর্গুমেন্ট কেন বললাম না? এই কারণে আমি দেখাই তোমাকে, বলি তোমাকে, শোনো। মনে করো
কোনো একটা অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি, মনে করো কোনো একটা অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি, তুমি এই অ্যাঙ্গেলের সাথে যদি 360 ডিগ্রি যোগ করো তাহলে কত হয়? এটা 390 ডিগ্রি হয় না? 30 ডিগ্রির সাথে যদি আমরা 360 ডিগ্রি যোগ করি তাহলে 390 ডিগ্রি হয় না? আমাকে বলো তো, কারোর সাথে 360 যোগ করা মানে কি? সে আবার আগের জায়গায় চলে আসা। 360 ডিগ্রি ঘোরা মানে কি? আবার এক চক্কর দিয়ে আগের জায়গায় চলে আসা না? তাহলে 30 ডিগ্রি মানে যা, 390 ডিগ্রি মানে তাই, একই জায়গা বোঝায়। তার মানে আমি যদি এর সাথে আরও 360 যোগ করি, আরও 360, এই 390 এর সাথে আমার হবে 750, এটাও কিন্তু একই জায়গা বোঝাবে। তার মানে কোণের ভ্যালু, আর্গুমেন্টের ভ্যালু হাজার হাজার হইতে পারে। একটাকে আমরা বলবো মুখ্য আর্গুমেন্ট, বাকিগুলাকে আমরা বলবো গৌণ আর্গুমেন্ট, গৌণ সেকেন্ডারি। একটাকে আমরা বলবো মুখ্য, বাকিগুলাকে বলবো গৌণ। যে ভাইয়া গৌণটা আমরা কেন শিখবো? কারণ আমাদের স্যারেরা অনেক সময় অপশনে মুখ্য আর্গুমেন্ট দেয় না। যদি তুমি কোনো একটা অঙ্কের উত্তর বের করে দেখো মুখ্য আর্গুমেন্টটা অপশনে নাই, ভয় পাওয়ার কিছু নাই, তুমি ওই তোমার উত্তরের সাথে 360 যোগ করে উত্তরটা বের করে ফেলো। তার মানে টিচার যদি পরীক্ষার খাতায় মুখ্য আর্গুমেন্ট না দেয় অপশনে, তুমি 360 যোগ করে প্রথম গৌণ আর্গুমেন্টটা বের করবা। আমি কোনো অ্যাডমিশন টেস্টে দ্বিতীয় গৌণ আর্গুমেন্ট বা তৃতীয় গৌণ আর্গুমেন্ট বের করতে দেখি নাই। আইদার মুখ্য আর্গুমেন্ট থাকে অপশনে অথবা প্রথম গৌণ আর্গুমেন্ট থাকে। তাইলে আমরা মডুলাস আর্গুমেন্টের অঙ্কে এই ডিসিশনে পৌঁছাচ্ছি যে মডুলাস বের করতে কোনো প্রবলেম নাই। মডুলাস যে কোনো সময় একই হয়, মডুলাসে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আর্গুমেন্টে। আর্গুমেন্টে আমাদের কোন চতুর্ভাগে বসছে এটা দেখে আমাদের হিসাব করতে হয় কোণের মান আমরা কত দিব। কোণের মানটা আমরা আগে বের করব, বের করে দেখব মিলছে কিনা। যদি না মিলে আমরা 360 যোগ করে গৌণ আর্গুমেন্টটা বের করে ফেলবো। হ্যাঁ, তাহলে ভাইয়া তখন হচ্ছে নিয়মের কথা বললাম, নিয়মের কথা। এখন ভাইয়া শর্ট ট্রিক্সের কথা বলবো, টেকনিকটার কথা বলবো, কিভাবে তুমি এটাকে দ্রুত অ্যাডমিশন টেস্টে এমসিকিউ স্টাইলে সলভ করতে পারবা। মনোযোগ দিয়ে শুনবা, মনোযোগ দিয়ে শুনবা। দেখো, মনে করো তোমার সংখ্যাটা যদি 1 প্লাস আই হয় তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে। যদি সংখ্যাটা -1 প্লাস আই হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আছে, কিন্তু আছে না বলো? দ্বিতীয় চতুর্ভাগে -1 প্লাস আই। যদি সংখ্যাটা -1 মাইনাস আই হয় তাহলে সংখ্যাটা আছে তৃতীয় চতুর্ভাগে। যদি সংখ্যাটা 1 মাইনাস আই হয় তাহলে সংখ্যাটা আছে চতুর্থ চতুর্ভাগে। কেমন? তুমি যে কাজটা করবা, তুমি আগে বিচার করবা সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে। আমরা দেখে বিচার করতে পারি। এই মনে করো এই সংখ্যাটা প্রথম চতুর্ভাগে আছে, তুমি তাড়াতাড়ি করে থিটার মানটা বের করে ফেলো। থিটার মানটা হচ্ছে কত? 45 ডিগ্রি। বের হয়ে গেছে, ডান। বের হয়ে গেছে, ডান। এখন মনে করো সংখ্যাটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে কাহিনী কি হবে? তাহলে সংখ্যাটা এইটা, আমি যখন এটাকে যোগ করব, আমি যখন কোনটা বের করব তখন এইটা হচ্ছে আমার 45 হবে। বাট আমার অ্যান্সার তো এটা না, আমার অ্যান্সার হচ্ছে এইটা। কিভাবে বের করব? 180 থেকে ওই কোনটাকে বাদ দিয়ে দিব, 180 থেকে ওই কোনটাকে বাদ দিব, ওই যে 45 বাদ দিব, কত হবে? 135। এটাই হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য উত্তর। এবার তাহলে ভাই আবার রিপিট করি, প্রথম চতুর্ভাগ হইলে ডিরেক্টলি থিটাটা বের করে ফেলো, ডান। দ্বিতীয় চতুর্ভাগ মনে করো এটা যদি হয়, এটা যদি পরীক্ষায় দেয়, তুমি আগে হিসাব করবা এটার মধ্যে সংখ্যা কি কি আছে। 1 আর 1 আছে, 1 আর 1, 1 আর 1 দিয়ে থিটার মান কত বের হয়? 45 ডিগ্রি। তাহলে এটা প্রথম চতুর্ভাগে হলে উত্তর হইতো 45 ডিগ্রি। এটা কত নাম্বার চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। তো 180 থেকে বাদ দে, উত্তর বের হয়ে যাবে। দ্বিতীয় চতুর্ভাগ হইলে 180 থেকে বাদ দিবা। এবার যদি এটা তৃতীয় চতুর্ভাগ হয়, আগে হিসাব করবা সংখ্যাগুলা কি কি আছে। 1 আর 1, এটাকে আগে থিটা বের কর। থিটা কত রে? থিটা কত রে? থিটা 45 ডিগ্রি, ডান। থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কোণের মান কত হবে? ঠিক দ্বিতীয় চতুর্ভাগের উল্টাটা বসায় দাও। এই থিটা থেকে 180 বাদ দাও, -135 ডিগ্রি। মানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য উত্তর যা, তৃতীয় চতুর্ভাগের জন্য উত্তর তার উল্টা। ওটা +135, এটা -135। এইবার যদি চতুর্থ চতুর্ভাগ হয়, তুমি আগে হিসাব করবা 1 মাইনাস আই, এটার মধ্যে সংখ্যাটা কি কি? 1 আর 1, ফাইন। থিটাটা বের কর, 45 ডিগ্রি। এইবার বলো এটা কত নাম্বার চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। জাস্ট 45কে মাইনাস করে বসায় দাও, -45 ডিগ্রি। কেন? কারণ মনে করো সংখ্যাটা যদি এইটা হয়, সংখ্যাটা যদি এইটা হয়, তোমার কোনটা কিন্তু এই যে এইটা, কোনটা কিন্তু এইটা, এটা কিন্তু -45 ডিগ্রি। কেমন? ঠিক আছে? তাহলে এতটুকু তুমি যদি বুঝে থাকো, এতটুকু যদি বুঝে থাকো, আমাকে একটা জিনিস বলো তো দেখি, এই জিনিসটা বলো তো দেখি, কে পারে বলো? 1 + √3i, আগে এটা দেখে বলো এটার আর্গুমেন্টের মান কত, থিটার মানটা কত ডিগ্রিতে আসবে। থিটার মানটা ডিগ্রিতে আসবে, কত ডিগ্রি? 60 ডিগ্রি। সুন্দর। এখন তুমি হিসাব করবা এটা কি প্রথম, দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ চতুর্ভাগ? কোন চতুর্ভাগ? এটা প্রথম চতুর্ভাগ। তো উত্তর এইটাই,
এইবার ভাইয়া যদি দেই -1 প্লাস √3i, আগে বলো সংখ্যাগুলা কি কি, 1 আর √3, মাইনাস প্লাস দেই কোনা, যা সংখ্যাগুলা কি কি, 1 আর √3, থিটার মান বের করলে কত আসবে, 60 তো আসবে। তো 60 লেখো আগে, 60 আগে লেখো। এইবার বলো এটা কত নাম্বার চতুর্ভাগ, হিসাব করো, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয়। দ্বিতীয় চতুর্ভাগ মানে এই থিটাটাকে 180 থেকে বাদ দিতে হবে, এটাই উত্তর, 120 ডিগ্রি। ডান। এইবার মনে করো সংখ্যাটা আসছে -1 মাইনাস √3i, এটা মনে করো আসছে। আগে বলো সংখ্যাগুলো কি কি, 1 আর √3, থিটার মান কত, অবশ্যই 60 হবে, অবশ্যই 60। এইবার হিসাব করো এটা কত নাম্বার চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগ মানে ফর্মুলা হচ্ছে এইটা থেকে 180 বিয়োগ মানে -120। ডান। অথবা তুমি বলতে পারো যে আগেরটা 120 ছিল, এটা -120 হবে, লাস্টেরটা 1 মাইনাস √3i। আগে বলো সংখ্যাগুলো কি কি, 1 আর √3, তাহলে থিটার মান কত হবে, অবশ্যই 60 হবে। এটা কত নাম্বার চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, তাহলে অবশ্যই এটা সামনে একটা কি দিবা, মাইনাস দিবা। ডান, এটাই অ্যান্সার। যদি তুমি মনে করো এই যে এগুলো উত্তরগুলো বের করছো, মনে করো বের করছো, পরীক্ষার হলে গিয়ে দেখলা একটার উত্তরও মিলে না, পরীক্ষার হলে গিয়ে দেখলা একটার উত্তরও মিলে না, তার মানে কি, তার মানে স্যার মুখ্য আর্গুমেন্ট না দিয়ে স্যার গৌণ আর্গুমেন্ট দিচ্ছে। তাহলে গৌণ মানে এটা কত হবে, এটা হয়ে যাবে 420 ডিগ্রি, এটা হয়ে যাবে তোমার 480 ডিগ্রি, এটা হয়ে যাবে তোমার 240 ডিগ্রি, এটা হয়ে যাবে তোমার 300 ডিগ্রি। কথা বুঝছো? তুমি যদি দেখো প্রত্যেকটা অঙ্কের জন্য টিচার বা স্যার কোনো মুখ্য আর্গুমেন্ট অপশনে দেয়ই নাই, তাহলে তুমি অবশ্যই ভাববা উত্তরের সাথে আমার 360 করে যোগ করতে হবে, তাহলে আমার আনসার বেরো যাবে। বলো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে তোমাকে আর্গুমেন্টে কেউ আটকাইতে পারবে না, মডুলাসে কেউ আটকাইতে পারবে না, তুমি সব পারবা। এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা? এই পর্যন্ত ক্লিয়ার, চমৎকার। তাইলে আমরা এখন এই অঙ্কটা করব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2018-19-এর ম্যাথ। প্রথম কথা, এটার মধ্যে কি কি সংখ্যা আছে, 1 আর 1। 1 আর 1 মানে হচ্ছে আমার থিটার মান অবশ্যই কত আসবে, থিটার মান অবশ্যই 45 ডিগ্রি আসবে, থিটার মান অবশ্যই 45 ডিগ্রি আসবে। এখন বলো এটা কত নাম্বার চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ মানে 180 থেকে এই কোণটা বাদ দিব, তার মানে 135 ডিগ্রি। এই যে অ্যান্সার 135 ডিগ্রি। ডান, সুন্দর, এটা আমরা পারছি, চমৎকার। এইবার এইটা দেখো, এই কোয়েশ্চেনটাও আমরা পারবো। এখন বলো এইটা, এই দেখে কিন্তু ভুল করে না, কিন্তু এটা কিন্তু 1 কে আগে লিখতে হবে, হ্যাঁ, -√3i কে পরে লিখতে হবে, ওরা ইচ্ছা করে ঝামেলা করে যাতে তুমি ভুল করো। এটা কিন্তু 1 -√3i। বলো এটার মানগুলো কত কত, 1 আর √3, তাহলে থিটার মান তো 60 হবেই, থিটার মান তো 60 হবেই। কিন্তু এটা কত নাম্বার চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, রাইট? তাহলে আমার অবশ্যই এটা সামনে একটা মাইনাস দিয়ে দিব, তার মানে উত্তর হচ্ছে -60। আর কথা হচ্ছে মাইনাস তো কোনোটাতেই নাই, মাইনাস তো কোনোটাতেই নাই, তাহলে আমরা কি করব, আমরা বুঝবো 360 যোগ করতে বলছে, তার মানে উত্তর হচ্ছে 300। এই যে দেখো উত্তর 5π/3, 5/60 300, π/3 মানে কিন্তু 60 ডিগ্রি, কেমন, তার মানে 5/60 300। তাহলে আমাদের এটা ডান। এরপর এইটা দেখো, এটা কিন্তু তুমি মুখোমুখি পারবা, এটা কোনো ঝামেলা নাই, এটা সোজা। উত্তর হচ্ছে 5 আর 10 ইনভার্স 3/4, এটাতে কোনো প্রবলেম, এটা পারবো। এইবার ভাইয়া তোমাকে একটু কমপ্লেক্স কিছু প্রবলেম দেখাই, সেটা হচ্ছে, ও এখানে একটা নোট, সেটা হচ্ছে 1 + i এর মডুলাস আর্গুমেন্ট যা 1, 1 এর মডুলাস আর্গুমেন্ট কিন্তু তাই। মানে ভাইয়া বোঝাচ্ছি, সরল রেখা চ্যাপ্টারেও কিন্তু তোমাদের মডুলাস আর্গুমেন্ট বের করার প্রশ্ন আছে, সেগুলোও সিমিলার নিয়মেই করা যাবে, সিমিলার নিয়মে করা যাবে। তো আমরা মডুলাস আর্গুমেন্টের এবার একটু মনে করো যে একটু ভেজাল্লা জিনিস দেখি। এই যে এরকম মডুলাস আর্গুমেন্ট দিবে, বলবে যে এই জটিল সংখ্যার আর্গুমেন্টটা কত, এটা আমরা কিভাবে করব, এটার আর্গুমেন্ট কত, এটার উত্তর হচ্ছে π/2। তো এই ধরনের অঙ্কে কিন্তু তোমার একটু সিম্পলিফাই করে নিতে হয়, শুরুতে সিম্পলিফাই করে নিব। দেখো উপরেরটা কিন্তু i+1² এটাকে ক্যালকুলেট করে লেখা যাবে i² + 2i + 1, আর নিচে যেটা আছে ভাইয়া পুরো খেয়াল করো, এটা i-1⁴ না, এইটাকে তুমি আগে i-1⁴ করে তারপরে আবার হোল স্কোয়ার দেখাবা, মানে এটা সরল আর কি, বুঝছো, সরল করতেছি, দুইবার স্কোয়ার করলাম। তো উপরে দেখো i² আর 1 কিন্তু কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে 2i,
থাকবে হচ্ছে 2i। আর নিচে দেখো i মাইনাস 1 হোল স্কোয়ার তুমি যদি করো এটা হবে i স্কোয়ার মাইনাস 2i প্লাস 1 তার মানে এখানেও i স্কোয়ার আর 1 চলে যাবে, থাকবে কত মাইনাস 2i থাকবে। তো মাইনাস 2i এর বর্গ আবার করতে হবে, মাইনাস 2i এর বর্গ হচ্ছে 4i স্কোয়ার মানে কত মাইনাস 4, তার মানে কাটাকাটি করলে হবে মাইনাস হাফ অফ i। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? আমি কিন্তু এখনো মডুলাস আর্গুমেন্টে যাই নাই, এই সংখ্যাটাকে আগে সিম্পলিফাই করছি। আর্গুমেন্টের অঙ্কে এরকম অঙ্ক আসে, সিম্পলিফাই করতে বলে আগে, হ্যাঁ এটাকে আগে আমি সিম্পলিফাই করছি -1/2 ইন্টু i। হ্যাঁ এখন আমরা এটাকে মডুলাস আর্গুমেন্ট বের করবো। দেখো তুমি আমাকে বলো তো এই সংখ্যাটার মধ্যে কিন্তু বাস্তব পার্ট নাই। একটা জটিল সংখ্যার মধ্যে যদি বাস্তব পার্ট না থাকে বা যদি অবাস্তব পার্ট না থাকে তাইলে এটা কিন্তু কোনো চতুর্ভাগে নাই, এটা একটা অক্ষের ওপর আছে। খেয়াল করো একটা জটিল সংখ্যার মধ্যে দেখো অবাস্তব পার্ট কিন্তু বাস্তব পার্ট কিন্তু নাই। এটাকে আমি লিখতে পারি না, দেখো তো এটাকে লিখতে পারি না 0 মাইনাস হাফ অফ i। এই কথার মানে কি? এটা হচ্ছে 0, মাইনাস হাফ বিন্দুর মতো বসবে, 0, মাইনাস হাফ বিন্দুর মতো বসবে, ঠিক না বলো? তাহলে বলো এটা কি কোনো চতুর্ভাগে আছে না এটা অক্ষের ওপর আছে? এটা কিন্তু অক্ষের ওপর আছে। কোন অক্ষ? এই যে নিচেরটার মধ্যে আছে, এখানে আছে, এখানে আছে, এটা এখানে আছে। এগুলোর জন্য আমরা আর ফর্মুলা ব্যবহার করব না, আমরা ডিরেক্টলি বলে দিব এটা কোণের মান তো -90 ডিগ্রি, এটাই অ্যান্সার। যে ভাই আপনি কেন ফর্মুলা ব্যবহার করলেন না? কারণ তুমি দেখো যেই সংখ্যাগুলো এখানে থাকে ওই সংখ্যাগুলো কত কোণে থাকে আমরা গুণে বের করতে পারি না, তখন আমরা সূত্র ইউজ করি। আর যদি কোনো সংখ্যা যদি অক্ষের ওপর থাকে আমরা তো ডিরেক্টলি বলতে পারবো যে এটা তো কত ডিগ্রি, আমরা জানি -90 ডিগ্রি। দেখো এটার অ্যান্সার কত, -90 ডিগ্রি। এটা বুঝছো? ক্লিয়ার, সুন্দর। এইবার আমরা আসবো হচ্ছে 2 নাম্বার অঙ্কটা। 1 নাম্বারটা পারবা, 2 নাম্বারটা দেখাই। 2 তুমি দেখো এই কোয়েশ্চেন কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে 3 বছর। দেখো এটাকে ভাইয়া একটু এখানে লিখি, দেখো i মাইনাস i টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই i প্লাস 2i টু দি পাওয়ার -1। তুমি দেখো এটাকে তুমি যদি আর্গুমেন্ট বের করতে চাও, যে মান এবং নতি বের করতে বলছে, মানে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে, তুমি যদি এটাকে 1/1 করে লিখতে যাও দুনিয়ার টাইম লাগবে। আমরা ওই শর্টকাটটা ব্যবহার করব। i টু দি পাওয়ার -1 মানে যেন কত -i, তাহলে উপরেরটা হয়ে যাবে i প্লাস i, নিচেরটা হবে i মাইনাস 2i, তার মানে উপরে হবে 2i, নিচে হবে -i, কাটাকাটি করলে হবে -2। যে ভাইয়া এটা তো বাস্তব সংখ্যা, এটা বাস্তব সংখ্যা না, এটাকে অবাস্তব ফরম্যাটে লিখতে হবে। এটাকে লিখতে হবে এইভাবে -2 প্লাস 0 ইন্টু i। এই বলো এটা কি কোনো চতুর্ভাগে না অক্ষের ওপর? আরেকবার বলবো, এই যে বলতেছি আরেকবার, এটা কি কোনো চতুর্ভাগে না অক্ষের ওপর? এটা একটা অক্ষের ওপর না? তুমি দেখো এটা কি -2, 0 বিন্দু না? -2, 0, তাহলে -2, 0 কোথায়? এই যে এখানে। তো বলো তো এটা কত ডিগ্রি কোণ? 180 নাকি -180 বলবো? -180 কিন্তু বলা যাবে না, -180 চেয়ে কম হইতে হবে। আমরা এই পর্যন্ত এই দিক দিয়ে আসবো, এটা +180, উত্তর হচ্ছে পাই। এই যে উত্তর পাই। মডুলাস তো পারবে, মডুলাস তো 2 দেখেই বোঝা যাচ্ছে। কেমন? তাইলে মডুলাস আর্গুমেন্টের একটা কোয়েশ্চেন আমি একটু এখানে তোমাকে বলে দিই, একটা প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবা। এই রকম টাইপের ইদানিং আসতেছে, তোমাকে বলবে যে বাবা বলো তো 1 + 2i, আচ্ছা না এটা দিব না, আরেকটু জটিল দিই, দাঁড়াও আরেকটু জটিল দিই। তোমাকে বলবে 3 + 4i ইন্টু 6 + 8i, এই গুণফলটার মডুলাস কত? এই গুণফলটার মডুলাস কত? এটা কিভাবে করব? তুমি এটা 2 ভাবে করতে পারো। নাম্বার 1, তুমি এই পুরোটাকে গুণ করতে পারো, পুরোটাকে গুণ করতে পারো। কিভাবে? নর্মালি গুণ করলা যে 3 × 6 = 18, 3 × 8 = 24i, 4 × 6 = 24i, 4 × 8 = 32i স্কোয়ার। তো তুমি লিখলা এই 32i স্কোয়ার মানে -32, -32 এ 18 যোগ করলে হবে -14, -14 প্লাস 48i লিখলাম। তার মানে এটার মডুলাস করতে হবে। আসলে আমরা করি, এটার মডুলাস কত হবে? √14²
প্লাস 48 স্কোয়ার করি কষ্ট করে, অনেক বড় অঙ্ক না, করি কষ্ট করে দাঁড়াও। 14 বর্গ ভাইয়া মুখস্থ পারি 196, কিন্তু 48 বর্গ আবার ভাইয়া পারি না, তো 48 বর্গ তারা বাইর করি, যেহেতু ক্যালকুলেটর নাই। 8 দিয়ে গুণ করলে হবে 8 8 64, 4 হাত থেকে 6, 4 8 32 আর 6 হচ্ছে 38। আবার 4 দিয়ে গুণ করবো, 4 8 32 2 হাত থেকে 3, 4 4 16 আর 3 হচ্ছে 19। তো আমার আসছে 4, 0 আসছে, 1 9 10 আর 3 3 আসছে, 2304 আসছে, 2304। দেখো অনেক বড় গুণ কিন্তু করে ফেলছি। যোগ করলে কত হবে? √2500, √2500। এই বলো তো 2500 রুট কত? 50 না? 50, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 50। তো এত বড় একটা ক্যালকুলেশন কেন দিল? যাচাই করার জন্য যে তুমি সূত্র পারো কিনা। এবার সূত্রটা শোনো। দুইটা সংখ্যার গুণফলের মডুলাস মানে যা, তাদের আলাদা আলাদা করে মডুলাস বের করে গুণ করলেও তাই হবে। বলো 3 + 4i এর মডুলাস কত? 5 হবে না? হবে কি না? 6 + 8i এর মডুলাস কত? 10 হবে না? হ্যাঁ, আলাদা করে মডুলাস বের করে গুণ করো তো 5 10 কত হয়? 50 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে মডুলাস বের করার একটা ফর্মুলা। যদি দুইটা সংখ্যা গুণাকারে থাকে, তোমাদের যদি মডুলাস বের করতে দেয়, তাহলে গুণ করে মডুলাস বের করার দরকার নাই, একবারে কি করো, আলাদা আলাদা করে মডুলাস বের করে গুণ করে দাও, শেষ। তাহলে বুদ্ধিমানেরা বলো তো দেখি, এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, মডুলাস অফ z1 ইন্টু z2 ইকুয়াল টু মডুলাস অফ z1 ইন্টু মডুলাস অফ z2। তাহলে গুণের জন্য যদি এমন সূত্র হয়, ভাগের জন্য কিন্তু এমন সূত্র বলা যাবে, মডুলাস অফ z1 বাই z2 ইজ ইকুয়াল টু মডুলাস অফ z1 বাই মডুলাস অফ z2। মানে কি? মানে ভাইয়া বুঝাইলাম, যদি আমি তোমাকে বলি যে বাবা 3 + 4i ডিভাইডেড বাই 6 + 8i, এই পুরা সংখ্যাটার মডুলাস বের করো, এটার মডুলাস বের করো, তুমি করবে না। তুমি কি করবা? তুমি উপরেরটার মডুলাস বের করবা, নিচেরটার মডুলাস বের করবা, ভাগ করে দিবা। উপরেরটা 5, নিচেরটা 10, তার মানে 5/10 মানে হচ্ছে হাফ। রাইট, এই তো সোমনুর পারছে, সুন্দর। তাহলে আমাদের এটা ডান। মডুলাস আর্গুমেন্ট এই পর্যন্ত যা যা শিখাইছি সবাইকে বুঝতে পারছো? কমেন্ট করে জানাও। তাহলে আমরা আজকে লাস্ট টপিকে চলে যাব। কমেন্ট করে জানাও মডুলাস আর্গুমেন্টের সব কিছু বুঝতে পারছো কিনা। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসো আমরা পরবর্তী টপিকে যাই। বর্গমূল সংক্রান্ত প্রশ্ন। বর্গমূল সংক্রান্ত প্রশ্ন কি ধরনের প্রশ্ন আসবে? এই যে এরকম দিয়ে বলবে বর্গমূল বের করো, দিয়ে বলবে বর্গমূল বের করো। আমরা বর্গমূলগুলোকে আলাদা করে ফেলবো দুই ভাগে। একটা হচ্ছে এই ধরনের বর্গমূল, যেগুলোর মধ্যে এও থাকবে বিও থাকবে, মানে বাস্তব পার্টও থাকবে অবাস্তব পার্টও থাকবে। আর একটা হচ্ছে যেগুলোর মধ্যে বাস্তব পার্ট থাকবে না, শুধু অবাস্তব পার্ট থাকবে। কেমন? আমরা আগে এটা করি একটু। তো এই বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে যদি তোমার হচ্ছে এটা আসে যে 2i আর 9i বর্গমূল কত, এটার জন্য তুমি একটা জিনিস মাথায় রাখবা যে √i মানে i এর বর্গমূলটা মুখস্থ রাখতে হবে। √i, i এর বর্গমূলটা মুখস্থ রাখতে হবে। i এর বর্গমূল হচ্ছে ±1/√2 1 + i। এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে বাস্তব অংশ ছাড়াওয়ালা যত বর্গমূল আছে তুমি সবগুলা পারবা। ভালো কথা, এইটা রুটের ভেতর যদি i না থেকে যদি -i থাকে, তাইলে সেটার বর্গমূল আমরা পারবো এই যে এইখানে -i হয়ে যাবে। দেখো এটার ভেতরে একটা প্লাস কল্পনা করো, এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। আসো এবার আমরা এটাকে অ্যাপ্লাই করি, এটাকে আমরা অ্যাপ্লাই করি। আসো আমাদের বলছে √2i বের করো। √2i আমরা কি করব? আমরা এটাকে এইভাবে লিখবো, √2 ইন্টু √i, দেন মান বসাই দিব। √2 ইন্টু প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i, √2 কাটাকাটি থাকবে কত? প্লাস মাইনাস 1 প্লাস আইটা থাকবে। কেমন? একইভাবে তোমাকে যদি 9i এর রুট করতে বলে, সিমিলার ভাবে উত্তর আসবে 3 ইন্টু প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i। শুনো, এটা কিন্তু শুধু এমসিকিউর জন্য প্রযোজ্য, এটা কিন্তু শুধু এমসিকিউর জন্য প্রযোজ্য।
নার্গিস আমি 1 নাম্বার ম্যাথটা করে দিব। কোন 1 নাম্বারটা একটু বলো তো? 1 নাম্বারটা করে দিব। হ্যাঁ, একটা জিনিস বলে দিচ্ছি ভাইয়া তোমাকে, শোনো। যদি এরকম থাকে √9i থাকে, যদি এরকম থাকে তাহলে কি করবা? মাইনাসটাকে আয়ের সাথে পাঠিয়ে দিবা, 9টাকে আলাদা রাখবা, মাইনাসটাকে আয়ের সাথে পাঠিয়ে দাও। কেন? তুমি যদি মাইনাসটাকে 9-এর সাথে রেখে দাও তাহলে এখানে আরেকটা আই আসবে, আবার জটিলতা বাড়বে। মাইনাসটাকে আয়ের সাথে পাঠিয়ে দাও, কারণ তুমি √-i এর ফর্মুলা জানো। তাহলে 9-এর রুট হচ্ছে 3 আর -i এর রুট হচ্ছে ±1/√2 1 -i, তার মানে অ্যান্সার হচ্ছে 3/√2, সামনে একটা প্লাস মাইনাস 1 - i, হচ্ছে আমার অ্যান্সার। কেমন? মডুলাসের 1 নাম্বারটা আমি করে দিব নার্গিস, মডুলাসের 1 নাম্বারটা করে দিব। বর্গমূলটা দেখো, তাইলে বাস্তব অংশ ছাড়া যদি বর্গমূল আসে, এটার জন্য শর্ট ট্রিক্স হচ্ছে এইটা, i এর রুট আর -i এর রুট মুখস্থ করো, এটা অ্যাপ্লাই করো। যে ভাইয়া যদি সিকিউতে আসে তাহলে কি করব, এটার জন্য ভাইয়া বলতেছি, এটার জন্য একটা জেনারেল ফর্মুলা আছে, এটার জন্য বর্গমূলের জন্য একটা জেনারেল ফর্মুলা আছে। জেনারেল ফর্মুলাটা হচ্ছে এই যে আমরা এখন শিখবো। শোনো, তোমার a + ib এর বর্গমূল যদি x + iy হয়, x + iy না তো, ±x + iy যদি হয়, তাহলে x সমান হবে √r + a/2 আর y সমান হবে √r - a/2। এটা হচ্ছে বর্গমূলের জেনারেল ফর্মুলা। এটা দিয়ে বর্গমূলের সব ম্যাথ মিলবে। ইনফ্যাক্ট এটা দিয়ে আগের পাতায় যে আমরা বাস্তব অংশ ছাড়া যে বর্গমূলগুলোর ট্রিক্স দেখে আসছি, শর্টকাট ট্রিক্স দেখে আসছি, ওইটাও এই ফর্মুলা দিয়ে করা যাবে সিকিউতে। আসো আমরা একটু ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এই আর কিন্তু মডুলাস, বুঝছো তো? আর কিন্তু মডুলাস। তাহলে এই যে -7 + 24i, এইটার বর্গমূল বের করতে বলছে। প্রথম কাজ, এটার মডুলাসটা বের করে ফেলো। আসো করে ফেলি। 7-এর বর্গ + 24-এর বর্গ এর রুট। 7-এর বর্গ হচ্ছে 49, 24-এর বর্গ হচ্ছে 576, তো যোগ করলে হয় 625। √625 মানে হচ্ছে 25, তার মানে এইটার মডুলাস হচ্ছে 25। আর এর মান পেয়ে গেছি 25। এবার a এর মান কত? -7, এর মান হচ্ছে -7। তাহলে আমরা x এর মানটা বের করে ফেলি। x এর মানটা হবে √25 - 7/2, যেহেতু প্লাস অফ -7 তো -7ই হয়, তার মানে এটা হবে 18/2 মানে 9, √9 মানে 3। তাহলে দেখো x এর মান বের হয়ে গেছে 3। এবার y এর মান √25 - প্লাস /2 আর -a/2, তার মানে 25 - -7/2, তার মানে 25 + 7 হচ্ছে 32, ভাগ 2 হচ্ছে 16, রুট করলে 4। তাহলে আমরা y এর মানও পেয়ে গেছি। তাহলে আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ±3 + 4i। এই যে উত্তর হচ্ছে, এ নাম্বারটা হচ্ছে উত্তর। দেখো এখানে কোনো অপশনেই প্লাস মাইনাস নাই, তো একটাতে না থাকলে সবগুলোতেই থাকবে না, প্লাস মাইনাস নিয়ে ক্যাচাল করবে না, থাকলে সবগুলোতেই থাকবে। এখানে একটা ব্যাপার বলে দিই, দেখো এই যে এখানে কোয়েশ্চেনের মধ্যে দেখো এখানে প্লাস ছিল, তাহলে অবশ্যই আমার উত্তরের মধ্যেও কিন্তু প্লাসই থাকতে হবে। কারণ মনে আছে কিনা, a + ib এর বর্গমূল হচ্ছে x + iy। যদি এটা a - ib হইতো তাইলে এইটা হইতো x - iy হইতো আর কি। কেমন? সামনে একটা প্লাস মাইনাস থাকতো। বর্গমূলের এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো কিনা? বর্গমূল এটা বুঝতে পারছো কিনা? এই ফর্মুলাটা, x হচ্ছে √r + a/2, y হচ্ছে √r - a/2, আর হচ্ছে মডুলাস। কেমন? আর এর মানটা বের করতে পারলেই হয়ে যাবে অঙ্ক। এটা দিয়ে কিন্তু চাইলে আমরা আগের পাতার ম্যাথটাও করতে পারি। আগের পাতার ম্যাথ দেখাই তোমাকে, দাঁড়াও। এই যে 2i, এটা আমরা করতে পারি কিন্তু এইভাবে, 2i এর বর্গমূল। এইটা কিন্তু সিকিউর জন্য প্রযোজ্য। 2i কে লিখবা 0 + 2i। এটার আর এর মানটা কত হবে? অবশ্যই 2ই হবে। তাহলে আমার x এর মান কত হবে? x এর মান √r + a/2, r + 0 মানে a কত? 0/2, মানে x এর মান হচ্ছে 1। এবার y এর মান কত হবে? √r - a/2, আবার 2 - 0/2 মানে কত? আবারও 1। তাহলে x এর মান 1, y এর মান 1। এটা কিন্তু একটা a + ib ফরম্যাট। তাহলে এটার উত্তর হবে +- অফ
এক্স প্লাস আই ওয়াই, তার মানে প্লাস মাইনাস অফ 1 প্লাস আই। দেখো এটার উত্তর কিন্তু আমাদের এটাই আসছিল, প্লাস মাইনাস 1 প্লাস আই আসছিল। এটা সেমভাবে করা যাবে, এটা কিন্তু সিকিউর জন্য প্রযোজ্য, এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। কেমন? তাহলে বর্গমূল নির্ণয়ের বেসিক আমাদের ডান, বর্গমূল আমরা পারি, বর্গমূলে কোনো প্রবলেম নাই। আসো আমরা বর্গমূলের একটা অঙ্ক করে ফেলি, এই যে এটা করব আমরা। সবাই দ্রুত এইখান থেকে 1 নাম্বার থেকে বলো আমাকে আর এর মানটা বের করে ফেলো। আর এর মান দ্রুত কে পারে দেখি, আর এর মানটা বের করো। নার্গিস বলছে ভাইয়া আর 2 কিভাবে? নার্গিস আমি তোমাকে আর এর মান 2 কিভাবে এটা বলি, বাকিরা একটু আর এর মানটা বের করে ফেলো। দেখো তো নার্গিস, এটা খেয়াল করো, 0 প্লাস 2y, এটার মডুলাস 2 কিভাবে? দেখো এই যে √0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 2। এখন বুঝছো? হ্যাঁ নার্গিস খেয়াল করো, আমরা জানি না x প্লাস আই ওয়াই এর মডুলাস কত? √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 0 প্লাস 2y এর মডুলাস কি? 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার না? কেউ কি পারছো আর এর মান বের করতে পারছো? আর এর মান এখানে কত আসবে? √8 এর বর্গ 64, 4 এর বর্গ 16, √5 এর বর্গ 5, 5 16 80, তার মানে 64 আর 80 যোগফল মানে 144। √144 মানে কত? 12। তাহলে আমি আর এর মান পেয়ে গেছি। তাহলে x এর মান কত হবে? √r প্লাস a/2, এ কিন্তু 8, কেমন? তার মানে 12 প্লাস 8/2, তার মানে কত? 20/2 মানে 10, √10 চলে আসছে, √10। দেখো তোমার কিন্তু এমসিকিউর জন্য হইলে তুমি কিন্তু অলরেডি অ্যান্সার দাগাই ফেলতে পারবা। অ্যান্সার কিন্তু বি, এই দাগাই ফেলছো। অ্যান্সার কেন সি হইল না কেন? কারণ তোমার এটার মাঝখানে প্লাস, তো উত্তরের মাঝখানেও প্লাস থাকা লাগবে। তাহলে উত্তর আলটিমেটলি আমার এক্স বের করলেই বের হয়ে যাচ্ছে, তাই না? আমি চাইলে ওয়াইও বের করে দেখাইতে পারি সিকিউর জন্য। √12 মাইনাস 8/2, 12 মাইনাস 8 হচ্ছে 4, ভাগ করলে 4/2 মানে 2, তার মানে ওয়াই এর মান হচ্ছে √2। এই তো হয়ে গেছে উত্তর, এটা বের হয়ে গেছে। নার্গিস কি বুঝছো এখন? সুন্দর। আন্নি হইছে, ওয়ারিসা হইছে, কেয়া হইছে, সোমনুর, সাকিবা, তানহা, চমৎকার, মুমতাহিনা হইছে, সুন্দর। তাহলে আমাদের বর্গমূল আমরা এখন বের করতে পারি, আমাদের কোনো প্যারা নাই, আমরা পারবো। এখন ভাইয়া তোমাকে একটা বুদ্ধি শিখাই দিই, বিপদের বন্ধু অপশন টেস্ট। আবার বলি, বিপদের বন্ধু অপশন টেস্ট। যদি তুমি কোনো সময় মাথা গরম হয়ে মনে হয় যে হায় হায় আমি তো রুট করতে পারতেছি না, মাথা ওলাই গেছে, আমি রুট করতে পারতেছি না, উত্তর কোনটা হবে? এ তো বলতে পারি না উত্তর কোনটা হবে। তখন কি করবো আমরা জানো? আমরা উত্তর থেকে কোয়েশ্চেন বের করব, মানে আমরা অপশন টেস্ট করবো। এটা চিন্তা করো, মনে আছে এটার উত্তর আমরা বের করছিলাম এইটা, এই নাম্বারটা। আমরা কিন্তু অপশন টেস্ট থেকে আগেই এটাকে বাদ দিয়ে ফেলতে পারি, কারণ দেখো এটার মাঝখানে প্লাস, তো এটার মাঝখানে প্লাস থাকা লাগবে, এটা উত্তর না, এটা বাদ, তাই না? তাহলে আমার উত্তর এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তুমি আমাকে বলো, কোয়েশ্চেনের বর্গমূল যদি উত্তর হয়, তাহলে উত্তরকে বর্গ করলে আবার কোয়েশ্চেন পাওয়া যাবে না? উত্তরকে বর্গ করলে প্রশ্ন পাওয়া যাবে না? বলো, পাওয়া যাবে তো। তার মানে আমি এই তিনটাকে বর্গ করে করে চেক করতে পারবো উত্তর কোনটা। যে ভাইয়া বর্গ করতে গেলে তো 3 বার বর্গ করতে হবে, ভেজাল। 3 বার করতে হবে না, আরো কম সময় ধরেও করা যাবে। তোমাকে আমি বলি, দাঁড়াও, দেখো তুমি যখন কোনো একটা সংখ্যাকে বর্গ করো, বর্গ করার পরে এটা যদি এই আরেকটা সংখ্যা হয়, আসো বর্গ করি, এটা বর্গ করলে কি আসবে? 3 এর বর্গ আসবে না, তারপরে 4i এর বর্গ আসবে, আর 2ab ফরম্যাট আসবে না, একটা 2ab ফরম্যাট আসবে কিনা তুমি দেখো। এই 3 এর বর্গ কিন্তু একটা বাস্তব সংখ্যা, 4i এর বর্গ কিন্তু আরেকটা বাস্তব সংখ্যা, রাইট? তার মানে তারা মিলে কিন্তু একটা বাস্তব পার্ট তৈরি করবে। এই যে -7 তারা তৈরি করতেছে। তাহলে এই যে অবাস্তব যে পার্টটা 24i, এটা কোত্থেকে আসছে? এইটার 2ab ফরম্যাট থেকে দেখো আসছে। 3 × 6 4 6 24, এটা হচ্ছে 24i, রাইট? তাই তো না? তাহলে আমাকে বলো, আমি যে কোনো একটা সংখ্যা দেখে এটা 2ab কি বের করতে পারবো না? এটা 2ab কত? 3 × 6 4 6 24, তাহলে এটা মিলে এটা 2ab কত? 3 × 6 4 6 24, কিন্তু -24, এটা মিলে না, এটা আগে থেকেই বাদ, এটাও বাদ। তাহলে উত্তর হয় আইদার এ হবে অথবা সি হবে। উত্তর আইদার এ হবে অথবা কি হবে? সি হবে। যে ভাইয়া এখনো তো 2 বার বর্গ করা লাগবে না, তুমি এখন একবার বর্গ করবা। তুমি প্রথমটাকে বর্গ করে দেখবা মিলে কিনা, যদি প্রথমটা দিয়ে মিলে যায় তো প্রথমটা উত্তর, আর যদি প্রথমটা দিয়ে না মিলে তাহলে 3 নাম্বারটা উত্তর।
দুটো দিয়ে কেন করবা, যে কোনো একটা দিয়ে করবা, কারণ ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তো ব্ল্যাঙ্ক থাকে না। তুমি প্রথমটা দিয়ে করে যদি মিলে যায় তো প্রথমটা উত্তর, প্রথমটা দিয়ে যদি না মিলে লাস্টেরটা উত্তর, শেষ। দেখো অপশন টেস্ট হচ্ছে একটা রাইট, এই তো অপশন টেস্ট হচ্ছে একটা চুরির বিদ্যা। চুরির বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। তো চোর কখন দক্ষ হবে, যখন সে একটা চুরি বারবার করবে, রাইট। তো অপশন টেস্টের ব্যাপারটা আমরা বিভিন্ন এমসিকিউর অপশনে টেস্ট করে দেখবো, যে দেখি তো মিলাইতে পারি কিনা, বর্গ না করে, বর্গমূল না করে মিলে কিনা। তুমি দেখো এই বুদ্ধিটা তোমাকে এখন এই অঙ্ক পানি ভাতের মতো মিলাই দিবে। তুমি আমাকে একটু ভেবে চিনতে বলো তো, এইটাকে 2ab করলে জীবনে রুট হবে? হবে না, এটা আগে থেকেই বাদ। এই গোড়ার ডিম আগে থেকেই বাদ, এটার মাঝখানে মাইনাস, এটার মাঝখানে প্লাস, এটা আগে থেকেই বাদ। উত্তর তো বি আমরা জানি, বুঝছো না? দেখো অঙ্ক করাই লাগলো না, এটা কিন্তু 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার তুমি গেস করে ফেলতে পারছো। তবে হ্যাঁ, সব অঙ্কে যে 5 সেকেন্ডে পারবা তা না, কোনো কোনো অঙ্কে 10-15 সেকেন্ডও লাগবে, দেখবা যে দুইটাই মিলে যায় মোটামুটি, তখন একটাকে বর্গ করে দেখতে হবে। আমরা কিন্তু এখানে বর্গ না করেও পারি, বুঝছো না? তাহলে আমাদের বর্গমূল নির্ণয় করার অঙ্ক কিন্তু শেষ। এই যে জাহাঙ্গীরনগরে একটা আসছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে, এটা আমরা পারবো, 1 + -1 + i। আচ্ছা, সঞ্চার পথ সংক্রান্ত যা যা মনে রাখবা, এই একটা জিনিস একটু বলে দেই, এটা সিকিউর জন্য লাগে, এটা এমসিকিউর জন্য লাগে না, এরপরে আমাদের আসলে ক্লাস শেষ। তোমার সঞ্চার পথ সংক্রান্ত যা যা মনে রাখতে হবে সেটা হচ্ছে z + a, এটা কিন্তু একটা মডুলাস। যে কোনো সংখ্যার একটা মডুলাস যদি একটা ধ্রুবক সংখ্যা হয় সেটা একটা বৃত্ত নির্দেশ করে, এটা জরুরি সিকিউর জন্য, আমি বলে দিব তোমাকে। তো এই প্রথমটা সিকিউর জন্য জরুরি, পরের দুইটা এমসিকিউর জন্য জরুরি। তো ভাইয়া আগে তোমাকে সিকিউটা একটু বলি। যে কোনো সংখ্যার মডুলাস ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা, এটা একটা বৃত্ত নির্দেশ করে, এই কথাটার মানে কি শোনো। সিকিউর প্রশ্নটা দেখাই, এই যে এটা z+2 কি নির্দেশ করে? বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো, এটা হচ্ছে প্রশ্ন ছিল আর কি। z+2 একটা মডুলাস, এটা একটা ধ্রুব সংখ্যার সমান, এটা একটা বৃত্ত নির্দেশ করে এবং এটা বৃত্তের সমীকরণ এবং ব্যাসার্ধ এবং কেন্দ্র বের করো। আসলে আমরা বের করি, ধরে নেব z = x + iy, ধরে নিছি। তো আমরা এটাকে এখানে বসাবো, বসাইলাম। এটা কিন্তু সিকিউর জন্য কেমন, x + iy + 2 = 5। এইবার তোমরা তো জানো মডুলাস বের করতে গেলে কি হয়, বাস্তব অংশগুলো একসাথে লিখতে হয়, অবাস্তব অংশটা একসাথে লিখতে হয়। এই যে লিখলাম। আচ্ছা আমাকে বলো তো এটার মডুলাসকে এইভাবে লেখা যাবে না? দেখো তো, √x + 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার = 5, এভাবেই তো লিখবো না? এভাবেই তো লিখবো, তাই না? মডুলাস অফ x + iy মানে কি √x² + y²। তাহলে এটা কত হবে, একটু স্কোয়ার করে ফেলি আমরা। x + 2 হোল স্কোয়ার, এখানে y², উপরে উভয় পক্ষে স্কোয়ার করে ফেললাম, এই পাশে রুট চলে গেল, এই পাশে 5-এর বর্গ। দেখো এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ না? যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে -2,0 আর ব্যাসার্ধ হচ্ছে 5। এটা সবাই বুঝছো কিনা? ছোটবেলার প্রশ্ন, আমি একটু লিখে দেই। এই যে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার সমান a স্কোয়ার হলে এটা একটা বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র হচ্ছে h, k এবং ব্যাসার্ধ হচ্ছে a। কেমন? তাহলে যে কোনো সংখ্যার মডুলাস ইকুয়াল টু ধ্রুব সংখ্যা হইলে এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এই বৃত্তের সমীকরণ, এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলতে পারে, এটা একটা সিকিউ। সবাই কি বুঝছি? আচ্ছা সুন্দর। এইবার ভাইয়া একটু অন্য প্রশ্নগুলা একটু খেয়াল করাই, অন্য লাইনগুলো একটু খেয়াল করাই। এইটা দেখো তোমার, এই যে দুইটা মডুলাসের যোগফল যদি একটা ধ্রুব সংখ্যা হয়, এটা কিন্তু একটা মডুলাস না, দুইটা মডুলাস। দুইটা মডুলাসের যোগফল যদি ধ্রুব সংখ্যা হয় এটা উপবৃত্তি নির্দেশ করে, আর বিয়োগফল যদি হয় তাহলে এটা পরাবৃত্ত নির্দেশ করে। এটা মাথায় রাখতে হবে। কেন দেখাই তোমাকে। এই যে এইটা ডিউ অ্যাডমিশন টেস্টে 16-17-তে আসছিল, অনুশীলনীর মানে এমসিকিউ হিসেবে আসছিল। দেখো এখানে খেয়াল করে দেখো, দুইটা মডুলাস হচ্ছে তাদের যোগফল একটা ধ্রুব সংখ্যা, এই জন্য এটা হচ্ছে এলিপস মানে উপবৃত্ত। যদি বিয়োগফল হইতো তাহলে এটা প্যারাবোলা হইতো। কেমন? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। দেখো আজকের ক্লাসটা আমরা সবার জন্য ওপেন রাখছিলাম। আগামী পরশুদিন এবং তারপরের পরশুদিন মানে
22 এবং 24 তারিখের ক্লাস দুইটাও কিন্তু সবার জন্য ওপেন থাকবে। সবাইকে ক্লাস করার জন্য আমন্ত্রণ। মোটামুটি আমরা 2 ঘন্টা সময় হাতে নিয়ে বসবো আজকের মতো, 8টা থেকে 10টা পর্যন্ত আমরা সময় নিয়ে বসবো। আশা করা যায় এই 2 ঘন্টায় তোমাকে আমি যতটুকু পড়াই দিব ওই টপিকে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। মানে কমপ্লেক্স নাম্বারে আমরা আজকে যা যা করছি এইগুলা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জিএসটি এবং গুচ্ছ কৃষি, এই 4টা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের কমপ্লেক্স নাম্বারের বিগত 10 বছরের প্রশ্ন তুমি ঘেটে দেখো, আমরা সমস্ত প্রশ্ন টাচ করছি, সমস্ত টাইপ টাচ করছি, কোনোগুলাই আমাদের পড়ার বাইরে না। হ্যাঁ, আমরা সব কভার করছি। ওমেগা রিলেটেড 2-1টা অঙ্ক ভাইয়া আজকে বাদ দিচ্ছি, এই কারণ এটা আমরা আগামী দিন করাবো। ওমেগার যে বেসিকটা এটা তোমার আসে হচ্ছে বহুপদী সংখ্যা থেকে, এককের ঘনমূলকে আমরা ওমেগা বলি। তো আগামীকাল মানে আগামী পরশু দিন যখন আমরা বহুপদী করাবো, বহুপদীতে দেখবা আমরা ওমেগা নিয়ে আরও 2-1টা অঙ্ক ওই দিন করতেছি। ওমেগার ওই ম্যাথগুলো আমরা আজকে অমিট করছি। সবাই আশা করি সব কিছু বুঝতে পারছো। নার্গিস বলছে ভাইয়া 1 নাম্বারটা করে দেন নাই, নার্গিসকে আমি 1 নাম্বারটা করে দিচ্ছি। আর হচ্ছে মডুলাসের 1 নাম্বারটা নার্গিস বলছিল, মডুলাসের 1 নাম্বারটা হচ্ছে এটা কিন্তু নার্গিস সোজা, আমি এখনই করে দিচ্ছি মডুলাসের 1 নাম্বারটা। এই যে দেখো এটা কিন্তু দেখো একটা কয়েকতলা অঙ্ক না, রাইট? কয়েকতলা ম্যাথ না একটা, দেখো এটাকে তুমি আগে সিম্পলিফাই করে ফেলো। এই যে 1 মাইনাস আই ডিভাইডেড বাই, এই যে নিচে দেখো এখানে আমি কিন্তু লসাগু করতে পারি, কিন্তু এটা দেখো 1 প্লাস আই দিয়ে লসাগু করলাম, এখানে 1 প্লাস আই হইল, একটা -1 হইল, এই -1 +1 কাটা, রাইট? দেখো তার মানে আমার লাইনটা কি দাঁড়াইলো, 1 মাইনাস উপরে একটা আই, এইখানে একটা আই, নিচে 1 প্লাস আই। তাহলে আমি যদি এটাকে উল্টায় দেই তাহলে এই আই কিন্তু কাটাকাটি যাবে, রাইট? কত থাকবে? 1 থাকবে, এই সামনের 1টা থাকবে, মাইনাস হবে, নিচের 1 প্লাস আইটা উপরে উঠবে। তাহলে 1 প্লাস আই যদি বিয়োগ টিয়োগ করো থাকে হচ্ছে শুধু মাইনাস আই থাকে, রাইট? তাই না? বলো তো নার্গিস, তাই তো? শুধু উপরে কি থাকে? এটা মাইনাস আই থাকে। এখন বুঝতেই পারতেছো এটাতে কিন্তু বাস্তব অংশটা নাই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো 0 মাইনাস আই, তাই না? দেখো তো এটা কি 0,-1 মতো লাগে না? 0 মাইনাস আইকে লেখা যাবে না 0,-1? তাহলে বলো তো এটা কি কোনো চতুর্ভাগে আছে না অক্ষে আছে? কোথায় আছে? এটা অক্ষে আছে। কোথায়? এই যে এখানে আছে। তাহলে কত ডিগ্রি কোণ এটা? -90 ডিগ্রি কোণ, তাই তো না? -90। আর এটার মডুলাস কত? এটার মডুলাস কিন্তু 1, কারণ এটা তো মডুলাস কত হবে? 0 বর্গ প্লাস 1 বর্গ, মানে 1ই তো হবে, মডুলাস 1। কিন্তু দেখো তোমার উত্তরে কিন্তু কোথাও 1 আর -90 ডিগ্রি নাই। -90 নাই মানে কি? অবশ্যই এটাতে 360 যোগ করছে, মানে 270 ডিগ্রি। এই যে দেখো 270 ডিগ্রি, উত্তর হচ্ছে ডি। ঠিক আছে, তাইলে আমরা শেষমেশ শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক ধৈর্য ধরে ক্লাস করছো। আশা করি আমাদের পরবর্তী ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হবে। সবার সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বহুপদী সমীকরণে খাতা কলম নিয়ে বসে যাবা। আসসালামু আলাইকুম।